আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হালকেনস্টাইনের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি তোমাদের সাদিয়া আপু, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বিজিএস ক্লাসটায় চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা করব। এখানে থাকছে রাষ্ট্র, নাগরিকতা ও আইন। এখন এখানে আমরা জানবো যে রাষ্ট্র আসলে কি 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 থাকলে একটা দেশ বা একটা ভূখণ্ড বা যাই কিছু বলি, এগুলোকে আমরা রাষ্ট্র বলতে পারি। তো রাষ্ট্রের এখানে মূলত আলোচনা করা হয়েছে তোমার চারটা প্রধান, রাষ্ট্রের হচ্ছে চারটা প্রধান অংশ। হ্যাঁ, চারটা। একটা হচ্ছে তোমার নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড কি, মনে করো যে বাংলাদেশের ম্যাপের দিকে যদি তাকাও তাহলে দেখবে যে বাংলাদেশের একটা সীমানা রয়েছে, ম্যাপ রয়েছে। ওই সীমানা বরাবর তোমার হচ্ছে স্থলপথ। স্থলপথ মানে বুঝি যে মাটি দ্বারা যেগুলো পরিবেষ্টিত ওই অংশগুলা জলপথ বুঝি না আমরা? জলপথ, সমুদ্র, নদী এইসব দিয়ে আমাদের অন্য দেশের সাথে যেসব বর্ডার রয়েছে এইসব অংশটাই হবে তোমার জলপথ। এবং হচ্ছে আকাশ সীমা বলতে বোঝাবো আমরা আকাশের অংশকে, ঠিক আছে? যে বিমান উঠতেছে যে অংশটা দিয়ে আমাদের দেশ বরাবর, তাহলে আমাদের নির্দিষ্ট একটা কি কি রয়েছে, নির্দিষ্ট ভূখণ্ড হইতে গেলে কি কি হইতে হবে? স্থলভাগ, জলভাগ এবং হচ্ছে তোমার আকাশ সীমাকে বোঝাবে, ঠিক আছে, এখানে ভূখণ্ড বলতে। তারপর তাহলে নির্দিষ্ট ভূখণ্ড গেল, তারপর লাগবে কি তোমার জনসমষ্টি লাগবে। একটা জায়গায় মনে করো একটা দ্বীপ গড়ে উঠছে, সেই জায়গায় কোনো মানুষ বসবাস করে না। মানুষ না থাকলে, নাগরিক না থাকলে, জনগণ না থাকলে ওইখানে কি কোনো রাষ্ট্র গড়ে ওঠা সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে রাষ্ট্র হইতে গেলে শুধুমাত্র জমিটা বা নির্দিষ্ট ভূখণ্ড হইলে হবে না, ওইখানে তোমার জনসমষ্টি থাকতে হবে, জনগণ থাকতে হবে, ঠিক আছে, মানুষ থাকতে হবে। 3 নম্বর কি বলা হচ্ছে? সরকার। এখন ভূখণ্ড রয়েছে, জনগণ রয়েছে, কিন্তু তাদের পরিচালনা করার জন্য কোনো সরকার নাই। তাহলে কি ওইটা রাষ্ট্র বলতে পারবো আমরা? বলতে পারবো না। তাহলে রাষ্ট্র বলতে গেলে আমাদের এই 3টা প্রাইমারিলি লাগতেছে। তারপর আর একটা কি লাগবে? সার্বভৌমত্ব লাগবে। সার্বভৌমত্ব বলতে বোঝাচ্ছে এখানে তোমার অভ্যন্তরীণ আর বাহ্যিক দুই জায়গায় আমাদের কোনো ঝামেলা লাগলে দেশের অভ্যন্তরে কীরকম সমস্যার সৃষ্টি হতে পারে, কীরকম ধরনের ঝামেলা তৈরি হতে পারে। মনে করো যে হচ্ছে জনগণের সাথে সেনাবাহিনীর একটা মারামারি কিছু একটা হয়েছে আন্দোলন সংক্রান্ত কারণে, ঠিক আছে? তো এই সময় যে ওই সব কিছু তোমার মেনটেনের জন্য রাষ্ট্র যে তার পাওয়ার প্র্যাকটিস করে এখানটা। আর একটা বাহ্যিক যেটা রয়েছে, মানে বাহ্যিক সার্বভৌমত্ব, সেটা হচ্ছে তোমার অন্য দেশের থেকে আমাদের নিরাপত্তার জন্য। যেমন ভারত যে কোনো সময় আমাদের আক্রমণ করতে পারে, কারণ আমরা জানি আমাদের হচ্ছে বাংলাদেশের 3 দিক থেকে, হ্যাঁ 3 দিক থেকে, শুধুমাত্র দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে এবং হচ্ছে তোমার পূর্ব দিকে তোমার হচ্ছে কিছুটা, মানে বেশিরভাগ জায়গাটাই হচ্ছে ভারত সীমান্ত, এবং হচ্ছে তোমার নিচের অংশ থেকে মায়ানমার রয়েছে আমরা জানি। এবং আমাদের যদি রাজশাহী হচ্ছে তোমার খুলনা এই সংক্রান্ত এই সাইডটাকে আলোচনা করি পশ্চিম দিকে, তাহলে পশ্চিম দিকে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তর দিকে হচ্ছে আসাম, মিজোরাম, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ওইসব সিলেটের ওই কর্নারটাতে, এই সব কিছু দেখো তো। তাহলে 3 দিক থেকে ভারত রয়েছে। আর 3 দিকের ওই যে তোমার পূর্ব দিকে কিছুটা ভারত, মানে বেশিরভাগটা ভারত, এবং নিচের দিকে অংশটা রয়েছে মায়ানমারের সাথে সীমান্ত, তাই তো? তাহলে এই যে আমাদের সীমান্ত, এখন যে কোনো সময় ভারত আমাদেরকে আক্রমণ করতে পারে না? ভারত হচ্ছে আমাদের চেয়ে অনেক বড় একটা রাষ্ট্র। সেই ক্ষেত্রে আমাদের যদি ওরা আক্রমণ করতে না পারে, এই ক্ষেত্রে আমরা যেসব পলিসি নিই বা আমাদের যে ক্ষমতা, আমাদের যে পাওয়ার, আমরা যে সেনাবাহিনী দিয়ে, বিজিবি দিয়ে বর্ডার হচ্ছে নিরাপত্তা দিচ্ছি, এই সব কিছুই হলো আমাদের সার্বভৌম ক্ষমতা। যে আমার দেশের নিরাপত্তার জন্য আমি সেনাবাহিনী তৈরি করতে পারবো, তাদের প্রশিক্ষণ দিতে পারবো, এরকম। আমরা যদি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কথা চিন্তা করি, তাহলে জাপানকে তোমার হচ্ছে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন তোমার হিটলার জার্মানির যে নেতা ছিল, ঠিক আছে, তো সে কি করেছিল? তার নেতৃত্বে যুদ্ধ শুরু হয়েছিল পোল্যান্ড আক্রমণের মাধ্যমে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। যখন জার্মানি হচ্ছে তোমার হেরে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, তখন কিন্তু ওদের এরকম একটা চুক্তি করা হলো যে এখন থেকে, আর প্রথম বিশ্বযুদ্ধের পরে আর কি চুক্তিটা করা হয়েছিল, এরই একটা বোমা বিস্ফোরণের মতো করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। তখন দেখা যায় প্রথম বিশ্বযুদ্ধে যখন জার্মানি হেরে যায়, তখন তাদের উপরে ভার্সাই চুক্তির যে তোমার হচ্ছে কিছু মানে চাপাই দেওয়া হয় যে জার্মান কখনো সেনাবাহিনী রাখতে পারবে না, জার্মানের এই এলাকাগুলো থেকে এইসব এই দেশ হচ্ছে ভাগ বাটোয়ারা করে নিবে, সম্পত্তি নিবে, এরকমভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছিল। তো দেখা যাচ্ছে যে একটা অন্যায় যে চুক্তি হয়েছিল, ভার্সাই চুক্তি, এইটা জার্মানির লোকজন মেনে নেয় নাই। সেই ক্ষেত্রে তারা পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূচনা করেছে কার নেতৃত্বে? হিটলারের। তো এরকমভাবে আর কি এখন আমার দেশে আমি সেনাবাহিনী রাখতে পারবো, পুলিশ রাখতে পারবো, অভ্যন্তরীণ যেসব শান্তি শৃঙ্খলার জন্য সেনাবাহিনী রাখতে পারবো, যাতে কোনো দেশের সাথে আমার যুদ্ধ বাঁধলে ওই সেনাবাহিনী যে সেই যুদ্ধটা করে আমার দেশকে প্রোটেক্ট করে। বিজিবি রাখতে পারবো সীমান্ত হচ্ছে রক্ষার জন্য, সীমান্তের অতন্দ্র প্রহরী বলা হয় বিজিবিকে, বর্ডার গার্ড বাংলাদেশ, রাইট? তো এই ক্ষেত্রে এই সব কিছু যে আমি রাখতে পারছি, এটা হচ্ছে আমার সার্বভৌম ক্ষমতা। তাহলে কি কি বললাম? ভূখণ্ডের কথা বললাম, জনসমষ্টির কথা বললাম, সরকারের কথা বললাম, এবং এখানে সার্বভৌমত্বের কথা বললাম, ঠিক আছে, সভারেন্টি। দেখো
তাহলে হচ্ছে সার্বভৌম ক্ষমতার মধ্যে বললাম যে দুইটা ভাগ রয়েছে, একটা বাহ্যিক একটা অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ কোনটা বললাম যে পুলিশ দিয়ে ভিতরে কোনো ঝামেলা হইলে সেটা মিটমাট করা, এটা হচ্ছে তার সার্বভৌম ক্ষমতা অভ্যন্তরীণ। এবং যেটা বাহ্যিক সেটা হচ্ছে বিদেশের সাথে, বিভিন্ন দেশ হইতে পারে, ঠিক আছে। তারপর দেখো আমরা শুরুতে আসব, এখানে হচ্ছে তাহলে আমি কিসের কথা বললাম, রাষ্ট্রের কথা বললাম, রাষ্ট্রের 4টা গুরুত্বপূর্ণ উপাদানের কথা বললাম, এবং হচ্ছে বললাম এখানে জনসমষ্টির কথা বলেছে অবশ্যই। এখন এই জনসমষ্টির মধ্যে একদম শুরুতে আমরা জানি যে রাষ্ট্রবিজ্ঞানের জনককে, অ্যারিস্টটল না? আমরা অনেকেই কম বেশি জানি, যারা জানো না তারা হচ্ছে জেনে নাও। তো রাষ্ট্রবিজ্ঞানের জনক যে অ্যারিস্টটল, ওনার ধারণা মতে, সংক্ষেপে তোমাদেরকে বোঝায় যে ওনার ধারণা মতো বিষয়টা এরকম ছিল যে একটা দেশের বা একটা হচ্ছে ওই সময় তো তোমার নগর রাষ্ট্র ছিল, ঠিক আছে। তো কীরকম তোমার হচ্ছে ওই সময় বলা হয়তো যে যেসব মানুষ তাদের হচ্ছে তোমার নাগরিক দায়িত্ব পালন করতে পারবে, যাদের ওরকম সময় রয়েছে, কি হিসাবে বলা হয়েছিল যে নারীদের ভোটাধিকার ছিল না ওই সময়, দাসী ছিল ওই সময়, তোমার দাস প্রথা ছিল আর কি, চলমান ছিল, প্রচলন ছিল ওই সময়। তো এই জন্য বলা হচ্ছে নারী আর দাসদের কোনো ভোটাধিকার ছিল না। এখানে তার জাস্টিফিকেশনটা হচ্ছে, মানে সে যে বক্তব্য রাখছে সেটার জাস্টিফিকেশন হচ্ছে যে নারী আর দাসরা কি ওনার আন্ডারে কাজ করে, নারীরা কি ওই যে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা পালন করে, তাদের এত সময় নেই, তাদের রাষ্ট্রের প্রতি কোনো দায়িত্ব পালনের মতো সময় নেই, এই জন্য তাদের নাগরিক অধিকার দেওয়া হয়নি, ভোট তারা দিতে পারবে না, ঠিক আছে, বা রাষ্ট্রের কোনো কার্যকলাপে তারা অংশগ্রহণ করতে পারবে না। সেই ক্ষেত্রে ওইখানে তোমার অ্যারিস্টটল এরকম একটা কথা বলছে যে তোমার হচ্ছে একটা রাষ্ট্রের যারা গভর্নিং বডি থাকে, মানে যারা একটা রাষ্ট্রকে চালায়, বেসিক্যালি এখানে ছেলেদের কথা বলা হয়েছে, হ্যাঁ, যারা হচ্ছে একটা রাষ্ট্রকে চালাচ্ছে, ওই গভর্নিং বডিতে যেসব মানুষজন রয়েছে তারাই নাগরিক, তাদের শুধুমাত্র ওই নাগরিকের যে সংজ্ঞা দিচ্ছি। কিন্তু বর্তমান যুগে এসে আমরা হচ্ছে ভোটাধিকার পেয়েছি আমেরিকা 1990-এর পরে, হচ্ছে তোমার সরি 1990 না, তার আগে সালটা এক্স্যাক্টলি মনে নাই। তো এই সময় হচ্ছে তোমার অনেক দেরিতে বলা হচ্ছে, অনেক দেরিতে নারীদের হচ্ছে ভোটাধিকার দিয়েছে। বাংলাদেশের নারীরা ভোটাধিকার লাভ করেছে, তারা ভোট দিতে পারে, কিন্তু বলা হচ্ছে যখন তোমার রাষ্ট্রবিজ্ঞানের কথা আসছে, হ্যাঁ, তখন হচ্ছে অ্যারিস্টটল যেহেতু এটার জনক, রাষ্ট্রবিজ্ঞানের জনক, তো উনি ওই কথা বলছে যে সবার আসলে তোমার ভোটাধিকার দেওয়া হয় নাই। কারণ কি? কারণ সবার এরকম সময় নেই, বা সবাই দায়িত্ব পালন করতে সামর্থ্যবানও না, ঠিক আছে, মানে তাদের ওই ধরনের ক্ষমতাকে তারা সাইডে রেখে কথা বলছে যে দাস এবং নারীদের এরকম ধরনের সময় নেই, সো তারাই শুধুমাত্র নাগরিক যারা রাষ্ট্রকে চালাচ্ছে আলটিমেটলি, ঠিক আছে। তারপর নাগরিকত্বের কথা গেল, আইনের কথা যদি বলি তাহলে দেখা যায় যে একটা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন সমস্যা হয়, যেমন আমরা আমাদের বাংলাদেশের দিকে তাকালে, ভারতের দিকে তাকালে বিভিন্ন আন্দোলন সংগ্রাম এসব দেখতে পাই, শ্রীলঙ্কায় দেখলাম, নেপালে দেখলাম, এরকম হচ্ছে না? তাহলে সব আন্দোলন সংগ্রাম যাতে হচ্ছে তোমার না হইতে পারে, বা হইলেও যাতে এটাকে হচ্ছে, বা মনে করো কেউ একটা রেপ করছে, কেউ হচ্ছে ছিনতাই করছে, কেউ কাউকে মার্ডার করছে, কেউ হচ্ছে মানি লন্ডারিং করছে, টাকা পাচার করছে, ঠিক আছে, ব্যাংক ডাকাতি করতে পারে সেটা, এবং শিক্ষিত মানুষজন কি করতে পারে, একটা সাইনের মাধ্যমে অনেকগুলো ঘুষ নিয়ে একটা খারাপ প্রজেক্টকে বলে দিল যে মনে করো একটা সেতু হচ্ছে, হ্যাঁ সেতু হচ্ছে, তো এখানে যে দায়িত্বপ্রাপ্ত যে হচ্ছে তোমার ইঞ্জিনিয়ার রয়েছে, চিফ ইঞ্জিনিয়ার, এবং হচ্ছে অন্যান্য যেসব পাওয়ারফুল অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন, তারা কি করছে, ওইসব অফিসাররা কি করছে, বলছে যে হ্যাঁ ওখানে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের হচ্ছে রড, নিম্নমানের সিমেন্ট, নিম্নমানের ইট। সেই ক্ষেত্রে ওইখানে সেই অফিসার কি সাইন দিচ্ছে যে না সবকিছু ঠিকঠাক, এই প্রজেক্টটা বাস্তবায়ন হচ্ছে কত কোটি, 7,000 কোটি টাকা। এখান থেকে তার পকেটে চলে গেল 5,000 কোটি টাকা, আর হচ্ছে আর 1,000 কোটি টাকা হয়তো ওইটা বাস্তবায়নের জন্য আসলে কাজে লাগালো, কারণ সবকিছু 2 নাম্বার দিয়েছে, আর 1,000 কোটি টাকা ওইভাবে ভাগ বাটোয়ারা করে ডিস্ট্রিবিউট হয়ে গেল। এই যে সিস্টেম, অবশ্যই 7,000 কোটি টাকা অফিসার 5,000 কোটি টাকা অফিসার পাবে না, এবং সরকারের অন্যান্য এমপি মন্ত্রী বা যারা থাকে, যারা অসৎ, তারা হচ্ছে ওইভাবে করে ডিস্ট্রিবিউট করে নিচ্ছে। তাহলে এটাও কিন্তু জনগণের টাকা থেকেই, তাই না? কারণ আমরা ভিতর পড়লে দেখতে পাবো যে রাষ্ট্রের কিছু কার্যাবলী রয়েছে, যেটা কিছু কাজ তাকে বাধ্যতামূলক করতে হয়, এবং কিছু কাজ সে ইচ্ছা অনুযায়ী করতে পারে, ঐচ্ছিক কাজ রয়েছে, ঠিক আছে, আর কিছু রয়েছে তোমার অপরিহার্য কাজ। তো এই যে তোমার সেতু নির্মাণ করা, এটা হচ্ছে তার ঐচ্ছিক কাজ নাকি অপরিহার্য কাজ, সেটা আমরা ভিতরে আলোচনা করলে বুঝতে পারবো। তো এই সব কাজ থেকে যে বাজেট মেরে দিচ্ছে, এটাও কিন্তু তোমার হচ্ছে আইন দ্বারা স্বীকৃত না। তো আমাদের দেশে আসলে আইন কি? আইন হচ্ছে তোমার রাষ্ট্র একটা হচ্ছে আইন তৈরি করলো, বা একটা নির্দেশনা দিল যে এটা না করলে, এইভাবে করলে এটা অপরাধ, এটার এই শাস্তি হবে, এবং সে রাষ্ট্র তার ক্ষমতা দিয়ে এটাকে কি করলো, এটাকে হচ্ছে প্রতিষ্ঠিত করলো, করার পরে তাহলে ওইটা হইলো আইন। এখন আইন রয়েছে কিন্তু আইনের কোনো শাসন নাই। আইন রয়েছে যে একটা মানুষ যদি একটা হচ্ছে মেয়েকে এরকমভাবে রেপ করে বা কাউকে মেরে ফেলে, তাহলে তার এই শাস্তি হবে। কিন্তু দেখা যাচ্ছে সে অপরাধী, মনে করো আমি সেই অপরাধী, তো আমি হচ্ছে কোনো বড় নেতার মেয়ে, আমি হচ্ছে বা ছেলে, বা হচ্ছে
আমি অনেক প্রভাবশালী নেতাই আর কি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অমুকের নাম নিয়ে, মানে আমার ভাই ব্রাদার বা বাবার নাম নিয়ে আমি বেঁচে যাচ্ছি, বা আমি একজন নেতা সেই হিসাবে আমি বেঁচে যাচ্ছি, আমার প্রতি ওই বিচারটা করা হচ্ছে না যেটা আইনে বলা হয়েছিল যে এটা অপরাধ, এটার শাস্তি এটা হওয়া উচিত, ঠিক আছে। তখন যে আমারটা হচ্ছে না, তার মানে কি আইনের শাসন নাই, বোঝা গেছে? তাহলে আইন কি, আইন যেটা প্রতিষ্ঠিত রয়েছে, এখন ওইটার শাসন কি, ওই আইন অনুযায়ী বিচার হচ্ছে কিনা, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার আইনের শাসন। তো এই আইনের কতগুলো উৎস রয়েছে, এখানে 6টা উৎসের কথা বলা হয়েছে, আমরা ক্লাসের মধ্যে আরও আলোচনা করব। তাহলে বেসিক্যালি এখানে আমরা কি দেখছি যে রাষ্ট্র কি, রাষ্ট্রের উপাদান কয়টা, এবং হচ্ছে তোমার নাগরিক কি, নাগরিকের বিভিন্ন সংজ্ঞা রয়েছে, নাগরিকত্ব কি, ঠিক আছে। কোনো মানুষ যেমন অ্যারিস্টটলের কথা বললাম, এবং অন্যান্য অনেক ব্যক্তিরা হচ্ছে এটা সংক্রান্ত অনেক বক্তব্য দিয়েছে, তাদের বইয়ে পাবলিশ করেছে, ঠিক আছে। তারপরে আইন সংক্রান্ত বিষয়ে আসলাম যে আইনটা কি, আইনের শাসন কীরকম হয়, আইনের উৎসগুলো কী কী, ঠিক আছে, এবং রাষ্ট্রের যে কার্যাবলী, কোনগুলো রাষ্ট্রের কাজ, কোনগুলো একজন নাগরিক হিসেবে আমাদের কাজ, এই সব কিছুই আজকের ক্লাসে থাকবে। এবং এই ক্লাসে আমি কিছু কিছু জায়গায় মার্ক করে দিব কোন কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে। তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটা করো, আশা করি ক্লাসটা ভালো করে করে তোমাদের প্রিপারেশন অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। প্রথমত বলছে যে রাষ্ট্রের ধারণা। এখন দেখো, প্রত্যেক মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে, যেমন আমরা বসবাস করছি, তোমরা যারা ক্লাস করতেছো তারা কোন রাষ্ট্রে বসবাস করছে, বাংলাদেশে। আর এখান থেকে 5 বছর পর যখন তোমরা আমেরিকা চলে যাবা, কেউ অস্ট্রেলিয়া চলে যাবা, 5 বছর পর বা 3 বছর পর, ঠিক আছে, ইন্টারমিডিয়েটের পর অ্যাডমিশন নিলা ইন্ডিয়ার কোনো একটা ইউনিভার্সিটিতে, ইন্টারমিডিয়েটের পর অ্যাডমিশন নিলা অস্ট্রেলিয়ার কোনো একটা ইউনিভার্সিটিতে, তখন সেই দেশে চলে যাবা। তার মানে কি, তখন তুমি বাংলাদেশ নামক রাষ্ট্রে বসবাস না করলেও কিন্তু আমেরিকায় বসবাস করছো, ঠিক আছে, তখন তুমি অস্ট্রেলিয়ায় বসবাস করছো, মানে একটা রাষ্ট্রে তুমি বসবাস করতেছো। তাহলে মানুষ এরকম কেউ আছে যে একদম আফ্রিকা জঙ্গলে যে বসবাস করতেছে, এমন কিন্তু কেউ নাই। তার মানে সবাই আমরা কোথায় বসবাস করি, কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করি, হয় আমার রাষ্ট্রে না হলে অন্য কোনো রাষ্ট্রে, কিন্তু আমি বসবাস করছি কোথায়, রাষ্ট্রে। তারপর দেখো, হঠাৎ করে কোনো রাষ্ট্রের উৎপত্তি হয়নি। আদিম মানুষ যখন প্রথমে গোত্রভিত্তিক বসবাস করতো, সম্প্রদায়, গোত্র সম্প্রদায় হিসাবে, মানে দেখো দল বেঁধে মানুষ তখন বসবাস করতো একটা জায়গায়, যেয়ে তারা অধিকার করতো। এখানে যেমন বেদে সম্প্রদায়কে দেখেছো না, তারা যখন একসাথে তাঁবু করে অনেকগুলো একটা জায়গায় বসবাস করে, কিছুদিন এখানে থাকার পরে অন্য জায়গায় শিফট করে চলে যায়। তো এইভাবে আদিম যুগে মানুষ হচ্ছে এইভাবে বসবাস করতো, গোত্রভিত্তিক, ঠিক আছে। তারপর দেখো, সময়ের পরিবর্তন, এক সময় রাষ্ট্রের উৎপত্তি হয়। কিভাবে হয়েছে, মানুষ হচ্ছে এই রাষ্ট্রের সৃষ্টি করেছে। কিভাবে, দেখো, রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক নাগরিককে রাষ্ট্রের নিয়মকানুন মেনে চলতে হয়, রাষ্ট্রে বসবাসকারী জনগণকে ওই রাষ্ট্রের নাগরিক বলা হয়। এখন দেখো বলা হচ্ছে রাষ্ট্রে বসবাসকারী জনগণকে ওই রাষ্ট্রের নাগরিক বলা হয়। এখন যদি আমি কোনো তর্ক ছাড়া এটাকে মেনে নিই তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যখন আমি চিন্তা করব যে আমাদের রাষ্ট্রে বা আমরা অন্য কোনো রাষ্ট্রে যে বসবাস করছি না, তো আমরা হইতে পারে সেটা হচ্ছে প্রবাসী হিসাবে, পড়াশোনা করার জন্য স্টুডেন্ট হিসাবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করছি না, তাহলে কি আমরা ওই রাষ্ট্রের নাগরিক? কখনোই না, ঠিক আছে। নাগরিকত্ব পাওয়ার কিছু প্রসেস রয়েছে, আমরা ওই রাষ্ট্রের নাগরিক হতে পারবো ওই রাষ্ট্রের কিছু, মানে হচ্ছে তোমার কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, সেগুলো যদি আমি ফুলফিল করি তখন আমি ওই রাষ্ট্রের নাগরিক। যেমন হচ্ছে ইউরোপের বেশিরভাগ কান্ট্রিতে 5 বছরের বেশি থাকলে সেইখানে আস্তে আস্তে তুমি নাগরিকত্ব লাভ করতে পারো, কিন্তু এক এক দেশে এটা এক এক নিয়ম হতে পারে, ঠিক আছে। বা ওই দেশের কোনো লোককে বিয়ে শাদী করলে তখন তুমি ওই দেশের নাগরিক হচ্ছ। তাহলে দেখো, তারপর বলছে নাগরিকদের সুন্দর সুষ্ঠুভাবে বাঁচার জন্য রাষ্ট্রকে অনেক কাজ করতে হয়। রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক তত্ত্ববিদেরা, রাষ্ট্রবিজ্ঞানী কারা? পলিটিক্যাল সায়েন্টিস্ট, হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক তত্ত্ববিদরা, মানে সেই একই ব্যক্তিকে মেনশন করতেছে। রাষ্ট্রকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। এখন আমরা বললাম শুরুতে যে অ্যারিস্টটল হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনক। তো অ্যারিস্টটলের মতে কি, দেখো, স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই হচ্ছে রাষ্ট্র। এইটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যখন বড় হবা তখনও এটা গুরুত্বপূর্ণ থাকবে। সো তোমরা যেহেতু যারা বিজিএস পড়তে আসছো 9-10-এর, তারা আমি জানি যে সায়েন্সের, সো এই বিষয়ে তোমাদের মানে এই সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের আলাপ কম হয়। তোমরা সায়েন্স ভিত্তিক বিষয়গুলো, ম্যাথটা, এগুলো নিয়ে বিজি থাকো। তো এটা মার্ক করে রাখো, এটা পরীক্ষায় কোনো না কোনোভাবে আসবে, যে কোনো পরীক্ষায়। দেখো, মানে হচ্ছে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, ফাইনাল পরীক্ষা, বোর্ড পরীক্ষা, যা কিছু। রাষ্ট্রবিজ্ঞানী আর.এম. ম্যাকাইভারের মতে, তাহলে কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম যদি আমি বলতে বলি শুরুতে, তাহলে তুমি কি বলতে পারবে? অ্যারিস্টটল, ম্যাকাইভার, ঠিক আছে। তো ম্যাকাইভার কি বলছে, দেখো, রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ করা হয়। এখন তোমার এখান থেকে যেরকম প্রশ্ন হয় যে এই দুইটা বক্তব্যকে যদি তুমি হচ্ছে একটু ডিফারেন্সিয়েট করো বা একটু তুলনা করার চেষ্টা করো, পার্থক্য করার চেষ্টা করো বা তুলনা করার চেষ্টা করো, তাহলে দেখবা অ্যারিস্টটল কি বলছে, স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য
একটা জীবনকে ঠিকঠাকভাবে চালাইতে কিছু পরিবার আর গ্রামের সমন্বয় হচ্ছে সংগঠন যেটা গঠিত হয় সেটা হচ্ছে রাষ্ট্র। এখানে কিন্তু তিনি স্পেসিফিক করে ভূখণ্ড, হচ্ছে তোমার জনসমষ্টি, তারপরে হচ্ছে তোমার সরকার, তারপরে হচ্ছে সার্বভৌমত্ব কিছুর উল্লেখ করেনি। ম্যাকাইভার কি করছে দেখো, তাহলে হচ্ছে রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রচলিত, মানে সরকারের কথা বলছে। তারপর এই যে সরকার কর্তৃক প্রচলিত একটি সংগঠন যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে, মানে সার্বভৌম ক্ষমতার কথা বলছে, যেটাকে আমি শুরুতেই আলোচনা করেছি, আইস ব্রেকিংয়ে বলেছি যে এটার দুই ধরনের হয়, সার্বভৌম ক্ষমতা বা কর্তৃত্বমূলক ক্ষমতা, সেটা হচ্ছে বাহ্যিক আর অভ্যন্তরীণ। ঠিক আছে, তারপর কি বলেছি যে নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসের কথা বলেছিলাম। তারপর দেখো বসবাসটা তো অধিবাসী, তাহলে অধিবাসীদের কথাও বলছে। তাহলে দেখো সরকার, তার সার্বভৌম ক্ষমতা, তার হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, তার অধিবাসী, সবগুলোর কথা যদি বলি, কে উল্লেখ করেছে? ম্যাকাইভার। এখন যদি তুমি অ্যাপ্রোপ্রিয়েট কোনো সংজ্ঞা দিতে চাও, আমি প্রিফার করব সব সময় নাম মেনশন না থাকলে, তুমি যে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে রাষ্ট্র কি, তখন তুমি যে সংজ্ঞাটা ব্যবহার করবে সেটা হচ্ছে ম্যাকাইভারের মতে যে সংজ্ঞাটা এইটা। এখন যদি তোমার স্পেসিফিক করে বলে দেয় অ্যারিস্টটলের সংজ্ঞা কি, বা এই লাইনটা তুলে দিল, এটা তুলে দিয়ে বেশিরভাগ সময় এমসিকিউতে দেয় যে এটা হচ্ছে কার বক্তব্য, ঠিক আছে, তখন তুমি বলবে যে এটা অ্যারিস্টটলের বক্তব্য। ওকে, আর এটা কি আসবে, এটা হচ্ছে তোমার ক নম্বরে যখন আসবে যে রাষ্ট্র কি, তখন তুমি এই উত্তরটা দিবা, রাষ্ট্র কি, তখন হচ্ছে এই উত্তর দিবা। ঠিক আছে, তারপরে স্লাইডে আমরা যাই। দেখো রাষ্ট্রের ধারণা, এখানে অধ্যাপক গার্নার, দেখো অধ্যাপক গার্নার কি বলছেন, দেখো রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন। তিনি কি বলেছেন দেখো, রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে। ম্যাকাইভার কিন্তু স্থায়ীভাবে বলে নাই, বলেছিল যে অধিবাসী, বসবাসকারী অধিবাসীর কথা বলেছিল, নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী স্থায়ীভাবে এই কথাটা বলে নাই। ঠিক আছে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ওই জনসমাজ স্বভাবতই অনুগত। তাহলে এখানে ওইখানে কিন্তু ম্যাকাইভার কি বলেনি স্থায়ীভাবে যে তারা বসবাস করবে, এই কথা বলেনি, বলেছিল যে বসবাসরত অধিবাসীদের কথা। কিন্তু এইখানে অধ্যাপক গার্নার সবচেয়ে সুস্পষ্ট পূর্ণাঙ্গ একটা সংজ্ঞা দিয়েছেন, সবচেয়ে সুস্পষ্ট, যদিও কঠিন, এই জন্য আমি বললাম এটা দরকার নেই মুখস্থ করার, জাস্ট রাষ্ট্র বলে একটা সংজ্ঞা দিয়ে দিলেই হবে। এখানে বলতেছে যে হচ্ছে তোমার নির্দিষ্ট ভূখণ্ডে যে বসবাস করবে, স্থায়ীভাবে বসবাস করবে। আবার ওখানে কিন্তু তোমার হচ্ছে কর্তৃত্বমূলক ক্ষমতার কথা বলেছিল, এখানে সেই বহিঃশক্তির নিয়ন্ত্রণের কথা বলছে। মানে ওইটা বলেছিল কর্তৃত্বমূলক বলতে টোটাল সার্বভৌম ক্ষমতাকে, যেটা অভ্যন্তরীণ ও বাহ্যিক দুটাই হতে পারে। আর এখানে উনি বলছে যে সরাসরি বলে দিচ্ছে যে বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত। মানে মনে করো যে আমরা যখন ভারতীয় উপমহাদেশে ছিলাম, তখন কিন্তু আমাদের উপরে কারা দখলদারিত্ব করতো, কারা শাসন করতো? ব্রিটিশ সরকার করতো। তো এই যে একটা বহিঃশক্তির নিয়ন্ত্রণের মধ্যে আমরা ছিলাম, ওইটা থেকে যখন আমরা মুক্ত হব, তখনই আমরা স্বাধীন একটা রাষ্ট্র। ঠিক আছে, এবং যাদের একটি সুসংগঠিত সরকার রয়েছে, দেখো তাহলে এখানে কিন্তু স্থায়ীর কথা বলছে, জনসমাজের কথা তো বলছেই, তারপরে হচ্ছে তোমার এই যে ভূখণ্ডের কথা বললো, সরকারের কথা বললো, আর হচ্ছে তোমার বললো যে বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত। তাহলে ম্যাকাইভারের সাথে গার্নারের পার্থক্যটা কোথায়? গার্নার বলছে নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, আর ম্যাকাইভার স্থায়ী কথাটা উল্লেখ করে নাই। আর হচ্ছে তোমার গার্নার কি বলছে, যে বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত, আর ম্যাকাইভার বলছে যে কর্তৃত্বমূলক ক্ষমতা থাকবে। ঠিক আছে, তাহলে দুইটা জায়গায় একটু মাথায় রাখবা, এটা যে হুবহু মুখস্থ করতে হবে এমন না, জাস্ট জেনে রাখো কে কি বলছে। তারপর দেখো, সুতরাং আমরা বলতে পারি রাষ্ট্র হলো একটি ভূখণ্ড ভিত্তিক সমাজ বিশেষ, যার সংগঠিত সরকার ও জনসমষ্টি রয়েছে এবং নিজস্ব ভৌগোলিক এলাকার মধ্যে অন্যান্য সকল প্রতিষ্ঠানের উপর সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত আছে। আমি এখন তোমাদেরকে সাজেস্ট করবো, যদি খ নম্বর প্রশ্নে এরকম ধরনের কোনো প্রশ্ন আসে, সবসময় ম্যাকাইভারের ওইটা দিতে চেষ্টা করবা। ঠিক আছে, আর যদি তোমাদেরকে হচ্ছে সবচেয়ে এরকম প্রশ্ন হতে পারে না, এমসিকিউতে এরকম প্রশ্ন হতে পারে যে সবচেয়ে পূর্ণাঙ্গ কে সংজ্ঞা দিয়েছে, তখন কিন্তু হচ্ছে তোমার অধ্যাপক গার্নার, তাহলে এটা এমসিকিউ এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর আমরা যাই, দেখো রাষ্ট্রের উপাদান, চারটা উপাদানের কথা বলেছিলাম। প্রথম বলেছিলাম যে জনসমষ্টি, তো জনসমষ্টির মধ্যে কি প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি। এখানে যে এমসিকিউটা আসবে সেটা হচ্ছে রাষ্ট্রের এই যে প্রাথমিক উপাদান কি, জনসমষ্টি বা জনসমষ্টি রাষ্ট্রের কি ধরনের কিরকম উপাদান, প্রাথমিক, দ্বিতীয়, তৃতীয়, এরকম ভাবে আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এই লাইন থেকে একটা এমসিকিউ আসবে দুইভাবে, একটা হচ্ছে কি, তখন জনসমষ্টি প্রাথমিক বললে, আবার যদি বলা হয় যে জনসমষ্টিকে হচ্ছে কি বলা হচ্ছে, তখন কিন্তু প্রাথমিক উপাদান বলা হচ্ছে। ওকে, তারপর দেখো বলতেছে জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকে বোঝাচ্ছে, এলোমেলো না, কি বলা হচ্ছে, রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকে বোঝাচ্ছে। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি একান্ত অপরিহার্য।
জনসমষ্টির ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা এবং পারস্পরিক সম্পর্ক থেকে। তাহলে জনসমষ্টির কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে, যেটাকে আমরা জাতীয়তাবাদ বলি, যে আমরা সবাই এক, ঠিক আছে, বাঙালি। এবং পারস্পরিক সম্পর্ক থেকে রাষ্ট্র ধারণের উদ্ভব হয়েছে। তবে রাষ্ট্র গঠনের জন্য জনসংখ্যা কত হবে তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এখানে বলা হচ্ছে যে কোনো রাষ্ট্রের জনসংখ্যা কয়েক কোটি হতে পারে, আবার কোনো রাষ্ট্রের জনসংখ্যা কয়েক হাজারও হতে পারে। এরকম এখান থেকে আরেকটা এমসিকিউ আসার মতো হচ্ছে, এই যে সান মেরিনো, এখানে বলা হচ্ছে যে গণচীন আর ভারতের কথা, এখানে জনসংখ্যা 100 কোটির উপরে। তাহলে গণচীন ও ভারতের জনসংখ্যা কত? 100 কোটির উপরে। এবং যখন বলা হবে যে সান মেরিনো, মোনাকো, এই রাষ্ট্রের জনসংখ্যা কত, দেখো স্যান মেরিনোর কত, দেখো স্যান মেরিনোর হচ্ছে 33,733 জনসংখ্যা। আর মোনাকোর কথা যদি আমি বলি, মোনাকোর এটা হচ্ছে 38,956, ঠিক আছে। তাহলে এইগুলো কোথায় আসবে? এগুলো আসবে হচ্ছে তোমার এমসিকিউতে। ওকে, তারপরে আমরা পরের স্লাইডে যাব। দেখো নির্দিষ্ট ভূখণ্ডের কথা বলা হচ্ছে। এখানে নির্দিষ্ট ভূখণ্ড বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য দ্বিতীয় উপাদান। তাহলে প্রাথমিক কি? প্রাথমিক হচ্ছে জনসমষ্টি। দ্বিতীয় অপরিহার্য উপাদান কোনটা? নির্দিষ্ট ভূখণ্ড। প্রত্যেক রাষ্ট্র একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা দ্বারা পরিবেষ্টিত। এখন এখানে আর একটা এমসিকিউ বা ক নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ভূখণ্ড বলতে স্থলভাগ, সমুদ্র সীমা, আকাশসীমাকেও আকাশসীমাও বোঝায়। তাহলে তিনটা মিলেই হচ্ছে একটা ভূখণ্ড। রাষ্ট্রের জনগণের বসবাসের জন্য নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ থাকা আবশ্যক। ওই যে ভূখণ্ড, ওইটার উপরে আমার কর্তৃত্বমূলক ক্ষমতা দিয়ে আমি ওইটাকে নিয়ন্ত্রণ করতে যখন পারবো তখন ওইটা রাষ্ট্র হবে, মানে সরকার, ঠিক আছে। তারপর বলছে যে জনসমষ্টি ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী আন্দোলন, সংগ্রাম ও যুদ্ধের মাধ্যমে অথবা সাংবিধানিকভাবে নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তাহলে কিভাবে ঐক্যবদ্ধ হয়, কিভাবে তারা হচ্ছে এই যে ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করে জনসমষ্টি? জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে করে, সংগ্রাম ও যুদ্ধের মাধ্যমে করে, অথবা সাংবিধানিকভাবে নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। প্রতিটি রাষ্ট্রই ভূখণ্ডের সীমানা কেন্দ্রিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে। ওই যে বললাম বিজেপি কি করে, ওইখানে বিজেপি প্রত্যেকটা বর্ডার সাইডে ক্যাম্প গড়ে তোলে। ওইখানে থেকে কি করে, তারা দেখে যে বহিঃশত্রু মানে হচ্ছে বিএসএফ বা এই হচ্ছে অন্যান্য কেউ এই দেশে ঢোকার চেষ্টা করছে কিনা বা কোনো ধরনের ক্ষতি করার চেষ্টা করছে কিনা, মানে তাদেরকে বলা হচ্ছে সীমান্তের অতন্দ্র প্রহরী, ঠিক আছে। তারপর দেখো এখানে বলছে যে হচ্ছে তোমার ভূখণ্ড বড় বা ছোট হতে পারে, যেমন রাশিয়ার আয়তন অনেক বড়, আর ছোট আয়তনের রাষ্ট্র হলো ব্রুনাই দারুসালাম, সুইজারল্যান্ড, এগুলা। তাহলে এখান থেকেও কিন্তু এমসিকিউতে কিরকম আসে দেখো, কম্পারেটিভলি কোনটা আসে, যে সুইজারল্যান্ড বা হচ্ছে তোমার ব্রুনাই দারুসালাম এগুলো কিন্তু ছোট রাষ্ট্র। তাহলে এগুলোর ভূখণ্ড কেমন হবে, মানে এদের সীমানাটা কিরকম হবে, ম্যাপটা কিরকম হবে, ছোট হবে, ঠিক আছে। রাশিয়া অনেক বড়, দুইটা মহাদেশে রয়েছে, ইউরোপে, এশিয়া, দুইটা জায়গায় রাশিয়া নামক দেশটা রয়েছে, ঠিক আছে। এখন দেখো 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ যে ভূখণ্ডটি পেয়েছে, এটা পৃথিবীর মানচিত্রে সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্থান পায়। এখন আমাদের যখন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা স্থান পেয়েছি, তার মানে কি আমাদের এটা একটা প্রতিষ্ঠিত একটা রাষ্ট্র, কিন্তু এটা হচ্ছে তোমার জাতীয়, ঠিক আছে, জাতি রাষ্ট্র বলতে বোঝায় নগর রাষ্ট্র আর জাতি রাষ্ট্রের মধ্যে একটা পার্থক্য, যে সংক্ষেপে তোমাদেরকে একটু বোঝায়। নগর বলতে কি বুঝি আমরা, যে তোমার প্রাচীন কালের ওই কথা যদি আমরা চিন্তা করি, সম্প্রদায় ভিত্তিক বা গোত্রভিত্তিক বসবাস থেকে শুরু করে আস্তে আস্তে মানুষ কি করলো, এক একটা নদী বা এসব জায়গায় এক একটা সভ্যতা গড়ে উঠলো। তাদের কোনো ম্যাপ ছিল না, নির্দিষ্ট ভূখণ্ড ছিল না, তো সেই সব জায়গায় তাদের ভোটাধিকারের কথা আমি বলেছি যে অ্যারিস্টটল ওই সময় কী ধরনের কথা বলেছে, নারী এবং দাসী যারা ছিল, দাস প্রথার সময়, ওই সময় তাদের ভোটাধিকারও দেওয়া হয়নি। তো এই ক্ষেত্রে যখন তোমার হচ্ছে জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা পেয়েছে, মানে ন্যাশন স্টেটের কথা এখানে বলা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, এর বাইরে না, নির্দিষ্ট ভূখণ্ড থাকবে এবং ওর উপরে নিয়ন্ত্রণ থাকবে, জনসমষ্টি থাকবে, সরকার থাকবে, তখন সেটা জাতি রাষ্ট্র। আর ওই সময় যেটা নগর রাষ্ট্রের কথা বলা হচ্ছে, ওই সময় কিন্তু জনগণ ছাড়াও মানে যে নাগরিকের সংজ্ঞার মধ্যে কি যাদের ভোটাধিকার ক্ষমতা রয়েছে এবং যারা সব সুযোগ সুবিধা সমানভাবে হচ্ছে লাভ করতে পারে সরকারের কাছ থেকে বা দেশের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে। ওই সময় কিন্তু এরকম ছিল না, তার মানে নাগরিকের সংখ্যা ওই সময় আলাদা ছিল, নির্দিষ্ট ভূখণ্ড ছিল না, এবং যারা গভর্নিং বডিতে ছিল ওরাই ছিল রাষ্ট্র, ওরাই ছিল সরকার, বোঝা গেছে। তাহলে নির্দিষ্ট ভূখণ্ডও ছিল না, তারপর জনসমষ্টি ছিল ঠিকই, কিন্তু নাগরিক ছিল কিছু, এবং হচ্ছে নাগরিকের বাইরেও দাস এবং নারীরাও ছিল যাদের ভোটাধিকার ছিল না, মানে তারা নাগরিক না, ঠিক আছে। তো এইভাবে ওই সময়টা ছিল নগর রাষ্ট্র। এবং যখন পরবর্তীতে ম্যাপ ভিত্তিক আলোচনা আসছে,
যদি আমরা আমাদের কথা বলি 71 সাল, দেখো 71 সালে কি হয়েছিল, আমাদের জাতীয়তাবাদী আন্দোলন হয়েছিল না? 1948 থেকে ভাষাকেন্দ্রিক শুরু হয়েছে দেশভাগের পর, 47-এ দেশভাগ, 48 থেকে ভাষাকেন্দ্রিক শুরু হয়েছে আন্দোলন সংগ্রাম, তারপর 71 এসে সেটা পরিণতি লাভ করে কি হয়েছে, বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে। তাহলে এটা হচ্ছে জাতি রাষ্ট্র, কি নেশন স্টেট, বোঝা গেছে? তাহলে যখন শুরুতে আসছে তোমার রাষ্ট্রের সংজ্ঞা তখন কিন্তু এটা ছিল নগর রাষ্ট্র, এখন কি হয়েছে, জাতি রাষ্ট্র। ওকে, তো চলো তারপরে এখানে বলছে যে নির্দিষ্ট ভূখণ্ডের বেশ কয়েকটি দ্বীপের সমষ্টি হতে পারে। তাহলে দ্বীপ রাষ্ট্র কোনগুলা? দ্বীপ রাষ্ট্র হচ্ছে তোমার জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ঠিক আছে? তাহলে এখান থেকেও কিন্তু এমসিকিউ আসতে পারে কোনগুলো দ্বীপ রাষ্ট্র। তারপর দেখো সরকারের কথা যদি বলি তাহলে অপরিহার্য, রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদানটি হচ্ছে এই সরকার। সরকার হচ্ছে তোমার নির্দিষ্ট ভূখণ্ডের উপর কি করে, কর্তৃত্ব প্রতিষ্ঠা করে, ঠিক আছে? এর মাধ্যমে রাষ্ট্র গঠন আংশিকভাবে সম্পন্ন হয়। যখন সরকার পর্যন্ত চলে আসবে তখন রাষ্ট্র গঠনের যে 4টার মধ্যে 3টা ফুলফিল হয়ে গেল, তার মানে এটা আংশিকভাবে সম্পন্ন হয়েছে একটা রাষ্ট্র হিসেবে। রাষ্ট্র প্রতিষ্ঠানের জন্য 3টি বিভাগ থাকে। কি কি বিভাগ দেখো, আইন বিভাগ, শাসন বিভাগ আর বিচার বিভাগ। তাহলে এইটা হচ্ছে তোমার একটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তারপর বলা হচ্ছে যে এই 3 বিভাগের সমন্বয়ে কি হয়, সরকার গঠিত হয়, ঠিক আছে? এই 3টার সমন্বয়ে হচ্ছে সরকার গঠিত হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের সরকার গঠন করে। সরকার পদ্ধতি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন হতে পারে। ওই যে যখন তোমাদের হচ্ছে ক্লাস 8-এ, তোমরা এখন যেহেতু 9-10, ক্লাস 8-এ যখন আমি আলোচনা করেছি তখন কিন্তু বলেছি যে রাষ্ট্র হচ্ছে তোমার কি হতে পারে, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক, একনায়কতন্ত্র, রাজতন্ত্র, এগুলো হইতে পারে বলেছিলাম। তারপর বলেছিলাম যে তোমার গণতন্ত্রের মধ্যেও কিছু ভাগ রয়েছে, সংসদীয় গণতন্ত্র, এরকম ভাগ রয়েছে বলেছিলাম না? তাহলে একটা দেশে গণতান্ত্রিক, কোনটা গণতান্ত্রিক, কোনটা প্রজাতান্ত্রিক, ঠিক আছে? কোনটা হচ্ছে একনায়কতন্ত্র, এখনো পর্যন্ত রয়েছে। তাহলে এই যে ভাগ, এই কথাটা এখানে বলা হচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে হয়। সরকার পদ্ধতি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের হতে পারে। সরকার বলতে ব্যাপক অর্থে শাসক গোষ্ঠীর সকলকে বোঝায়। তাহলে সরকার বলতে আমরা কি বুঝি, ব্যাপক অর্থে যদি বলি তাহলে শাসক গোষ্ঠীর সকলকে আমরা বোঝাচ্ছি, যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় অংশগ্রহণ করে, রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় অংশগ্রহণ করে। তাহলে যখন হচ্ছে তোমার এখানে দেখো গার্নারের মতো একটা সংজ্ঞা রয়েছে, এটা এমসিকিউতে আসার জন্য মতো আর কি গুরুত্বপূর্ণ। গার্নার বলছে যে রাষ্ট্র যদি হয় জীবদেহ তবে সরকার হলো এর মস্তিষ্ক স্বরূপ। এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এমসিকিউ বলো, খ নাম্বার প্রশ্ন বলো, সব ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। এটা কিভাবে ব্যাখ্যা দিবা যে রাষ্ট্র যদি হয় জীবদেহ তাহলে সরকার হলো এর মস্তিষ্ক স্বরূপ, মানে বাকি 3টাই আছে, সরকার নাই, পরিচালনার জন্য কেউ কিছু নাই। একটা দেহ রয়েছে কিন্তু এটাই হচ্ছে তোমার ব্রেন নাই, সে প্যারালাইজড হয়ে পড়ে থাকবে না, সে কিচ্ছু করতে পারবে? ব্রেন না থাকলে কি কিছু করতে পারবে? করতে পারবে না। তো এইটার ব্যাখ্যা তাহলে এই টোটালি দিবা তোমাদের মতো করে, অ্যান্ড হচ্ছে বই ফলো করলে আরও ভালো করে পারবা। দেখো সার্বভৌমত্ব ক্ষমতা কথা যদি বলি তাহলে এখানে হচ্ছে রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা, সভারেন্টি। ওকে, সার্বভৌম শব্দ দ্বারা চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। তাহলে এই ক্ষমতা দ্বারা, এই শব্দ দ্বারা কি বোঝায়, চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝাচ্ছে। এই সার্বভৌম ক্ষমতা যখন আমি প্রয়োগ করব একটা দেশের বা একটা রাষ্ট্রের, একটা সরকার যখন হচ্ছে তোমার প্রয়োগ করবে তখন সেই সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পাবে। মানে যখন বলা হচ্ছে সরকার পর্যন্ত সেটা আংশিকভাবে রাষ্ট্র, তারপর যখন পূর্ণতা পাইতে যাবে তখন তাকে কিন্তু অবশ্যই সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা করতে হবে। এর মধ্যে 2টা কথা বলেছিলাম আমি, যে হচ্ছে 2 ধরনের রয়েছে সার্বভৌম ক্ষমতা, সেটা হচ্ছে তোমার দেখো অভ্যন্তরীণ ক্ষমতা আর একটা হচ্ছে তোমার বাহ্যিক সার্বভৌমত্ব। দেখো অভ্যন্তরীণ ক্ষমতা প্রয়োগের মাধ্যমে কি করে রাষ্ট্রের মধ্যকার সকল প্রয়োগের মধ্য দিয়ে রাষ্ট্রের মধ্যকার সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা পায়। আর তোমার বাহ্যিক সার্বভৌমত্বের মানে হচ্ছে রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে বহিঃশক্তির নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে। তাহলে এখানকার টোটাল আলোচনা হচ্ছে এতটুকু পড়লেই ওকে, অ্যান্ড বাকিটা একটু রিডিং দিবা সো দ্যাট যদি এখান থেকে কোনো এমসিকিউ আসে তাহলে তুমি যাতে তোমার হচ্ছে তুমি অ্যান্সার করতে পারো, কোনো ধরনের তোমার মনে না হয় যে এটা পারতেছে না, মিসিং, ঠিক আছে? এই জন্য যারা ভালো করতে চাও তাদের সম্পূর্ণটা পড়তে হবে, এবং যারা মনে করো যে বিজনেস সায়েন্সের সাবজেক্ট পড়ে কোল পাই না, এটা এত কখন পড়বো, তখন শুধু মার্ক করে দেওয়া অংশগুলো পড়বা, দ্যাটস ওকে। দেখো রাষ্ট্রের কার্যাবলীর মধ্যে বলছে, এখন বলেছিলাম যে রাষ্ট্রের 4টা উপাদানের কথা এতক্ষণ পর্যন্ত, এবং এখন বলবো রাষ্ট্রের কার্যাবলী। বলেছি 2 ধরনের কার্যাবলী, একটা হচ্ছে অপরিহার্য বা মুখ্য কার্যাবলী, আর একটা হচ্ছে ঐচ্ছিক বা গৌণ। এখন দেখো তাহলে রাষ্ট্রের কার্যাবলী হচ্ছে মানুষের প্রয়োজনে রাষ্ট্র যেহেতু গড়ে উঠছে, এখন মানুষের জন্য সে রাষ্ট্র বিভিন্ন ধরনের কাজ করবে, সেটাই হচ্ছে রাষ্ট্রের কাজ। বিশ্লেষকদের মতে রাষ্ট্র প্রধানত 2 ধরনের ভূমিকা পালন করে, একটা হচ্ছে নিয়ন্ত্রণমূলক এবং কল্যাণমূলক। এখন নিয়ন্ত্রণমূলকটাই হচ্ছে অপরিহার্য বা মুখ্য কার্যাবলী, কল্যাণমূলকটাই হচ্ছে ঐচ্ছিক বা
গৌণ কার্যাবলী। এই দুই ধরনের ভূমিকার ভিত্তিতে আধুনিক রাষ্ট্রের কার্যাবলীকে দুইটি শ্রেণীতে ভাগ করা হয়। এই যে এতটুকু আমরা মনে রাখবো। রাষ্ট্রের কার্যাবলীর মধ্যে যখন গ বা ঘ নম্বর প্রশ্নে এটা অনেক আসে, সৃজনশীলের গ ঘ, হ্যাঁ। তখন আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। তো অপরিহার্য কাজের মধ্যে বলা হচ্ছে, দেখো, রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রে বসবাসরত জনগণের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্র যে সকল পদক্ষেপ গ্রহণ করে সেগুলো হচ্ছে অপরিহার্য বা মুখ্য কাজ বলা হয়। রাষ্ট্রের অপরিহার্য কাজগুলো হচ্ছে ম্যাকাইভারের মতে দ্য অর্ডার অ্যান্ড স্টেট, এটা হবে দ্য অর্ডার অ্যান্ড স্টেট গ্রন্থে তিনি বলেছেন আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ বা দায়িত্ব। তাহলে দেখো, আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ বা দায়িত্ব, এটা হচ্ছে কে বলেছেন, কোন গ্রন্থে বলেছেন, ঠিক আছে। এই সংক্রান্ত যেটা আসবে সেটা হচ্ছে এমসিকিউ। নাগরিকদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষার নিশ্চয়তা থেকে রাষ্ট্র নামক সংগঠনের সৃষ্টি হয়েছে। তাহলে আমরা এমসিকিউ এর জন্য এগুলো মনে রাখবো। তারপর বলা হচ্ছে যে জনসাধারণকে আইন মেনে চলতে বাধ্য করা, সমাজের শান্তি ভঙ্গকারীদের শাস্তির বিধান করা, এই সব কাজ, শাস্তির বিধান করা এবং সামগ্রিক অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা রাষ্ট্রের প্রধান কাজ। তাহলে এইখানে যেটা তোমাদের হচ্ছে সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে কোনটা প্রাথমিক কাজ, কোনটা প্রথম কাজ, ঠিক আছে, কোনটা প্রাথমিক কাজ, কোনটা প্রথম কাজ, কোনটা ঐচ্ছিক কাজ, কোনটা অপরিহার্য কাজ, এই সব কিছু সম্পর্কে এমসিকিউ আসে, ঠিক আছে। এবং যখন তুমি গ বা ঘ নম্বর প্রশ্নের উত্তর করতে যাবো তখন কিন্তু এটা সম্পর্কে তোমার একটা ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে। দ্যাটস ওয়াই তোমার হচ্ছে এটা পড়াশোনা করতে হবে। এই অংশটা গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য। তারপর দেখো, জাতীয় পর্যায়ে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হয়। তাহলে দেখো, স্থানীয়, আঞ্চলিক আর জাতীয় পর্যায়ে, ঠিক আছে। স্থানীয় মানে একদম ইউনিয়নের কথা চিন্তা করো, চেয়ারম্যান, মেম্বার, এইসব। আঞ্চলিক, জেলা উপজেলা পর্যায়ে চিন্তা করো, এবং হচ্ছে জাতীয় পর্যায়ে তোমার ডিভিশন ওয়াইজ চিন্তা করো, ঠিক আছে। এগুলো প্রতিষ্ঠা করে থাকে, রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে থাকে। রাষ্ট্র আইন শৃঙ্খলা রক্ষার্থে কি করে, দেখো, পুলিশ, আধা সামরিক বাহিনী যেসব গড়ে তুলেছে, আনসার, হচ্ছে পুলিশ, এগুলা, ঠিক আছে। এবং বাংলাদেশ পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা দল, মানে গ্রাম পুলিশ যে থাকে, হ্যাঁ, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে কাজ করছে। জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা রাষ্ট্রের আরেকটি অপরিহার্য কাজ। দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং বৈদেশিক আক্রমণ থেকে দেশ রক্ষার জন্য কি করে, প্রতিরক্ষা বাহিনী গঠন করে, এবং রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব হচ্ছে এইটা, প্রতিরক্ষা বাহিনী গঠন করা, ঠিক আছে, এবং সেটার পরিচালনা করা। এটা হচ্ছে কি অপরিহার্য দায়িত্ব। প্রতিরক্ষা বাহিনী গঠন ও পরিচালনা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব। তাহলে কোনটা প্রধান কাজ, কোনটা অপরিহার্য দায়িত্ব, কোনটা প্রাথমিক কাজ, এই সংক্রান্ত একটা কিন্তু ঝামেলা তৈরি হয়। সো তোমরা এটা খুব ভালো করে পড়বা। আধুনিককালে প্রতিটি স্বাধীন রাষ্ট্রের শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলেছে। বাংলাদেশের কথা বাদ দাও, ভারতের কথা চিন্তা করো, আমেরিকার কথা চিন্তা করো, ইরানের কথা চিন্তা করো, তাদের প্রতিরক্ষা বাহিনী কতটা শক্তিশালী। পাকিস্তানেও কিন্তু রয়েছে পারমাণবিক শক্তি। এখন দেখো, প্রতিরক্ষা বাহিনীর সামর্থ্য আধুনিকায়ন একটি রাষ্ট্রকে জাতীয় অঙ্গনে বা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ সুবিধা প্রদান করে। যেমন যদি তুমি বাংলাদেশের কথা চিন্তা করো, বাংলাদেশের নাই কোনো বোমারু বিমান, নাই কোনো হচ্ছে উন্নত অস্ত্র সরঞ্জাম যেটা দিয়ে আমি যুদ্ধ করতে পারবো, নাই কোনো পারমাণবিক বোমা। তাহলে আমাদেরকে দেখে মানুষ কি ভয় পাবে? আন্তর্জাতিক অঙ্গনে কি আমাদের কোনো ধরনের গ্রহণযোগ্যতা থাকবে? থাকবে না। কিন্তু যদি আমেরিকার কথা চিন্তা করো, যদি ইসরায়েলের কথা চিন্তা করো, তাহলে কিন্তু তাদের একটা আন্তর্জাতিকভাবে, ইন্টারন্যাশনালি তাদের একটা গ্রহণযোগ্যতা রয়েছে, এবং তাদের যে মানে হচ্ছে সেনাবাহিনী রয়েছে, তারা দেশ রক্ষায় বিশেষ ভূমিকা পালন করছে, ঠিক আছে। তারপর দেখো, এখানে বলছে যে সম্পদের উপর দাবি প্রতিষ্ঠা করা, যে আমার মনে করো আমার দেশের সেনাবাহিনী অনেক দুর্বল, তো সেই ক্ষেত্রে ভারতের আমি বাংলাদেশের ভিতরে ঢুকাচ্ছি, আমেরিকান সৈন্যবাহিনী আমি এখানে নিয়ে আসছি, তো ওরা কি করবে, ওদের ভরণ পোষণ কাদের থেকে নিবে? আমাদের দেশ থেকে নিবে, চুষে নিবে বলতে গেলে। তারপর কি করবে, তোমার আমাদের দেশে যেসব সম্পদ রয়েছে সেই সম্পদগুলো দেখা গেল, যেমন যদি আমরা এখন হচ্ছে আমেরিকা যে তোমার আফ্রিকা থেকে যে মানে তেল গ্যাস সবসময় নিতেই থাকে, মানে যেগুলো তোমার একদম ডেভেলপিং কান্ট্রি, হ্যাঁ, অনেক অনুন্নত দেশ, এসব দেশ থেকে তারা এক্সট্র্যাক্ট করে নিয়ে যায় খনিজ সম্পদ, নিয়ে তাদের দেশে কাজে লাগায়, এবং তাদের যেটা রয়েছে সেইটা সুরক্ষিত রাখে, ঠিক আছে, যে সেটা ভবিষ্যতে তারা ব্যবহার করবে মজুদ। ওকে, তো এরকমভাবে যদি আমাদের একটা শক্তিশালী
প্রতিরক্ষা বাহিনী থাকে, সেনাবাহিনী থাকে, হ্যাঁ, তাহলে কি হবে দেখো, তারা আমাদের দেশে আমাদের রাষ্ট্রকে হচ্ছে তোমার আন্তর্জাতিক অঙ্গনে সেটা পরিচিত করতে পারবে, রাষ্ট্রীয় ভূখণ্ডে অবস্থিত সম্পদের উপর দাবি প্রতিষ্ঠা করতে পারবে যে আমাদের দেশের বঙ্গোপসাগরে সেন্ট মার্টিনে যে হচ্ছে তোমার প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে, হ্যাঁ, সেইটার উপরে আমরা দাবি প্রতিষ্ঠা করতে পারবো। অন্যান্য রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারবো, বিভিন্ন চুক্তি সম্পাদন করতে পারবো। তারপরে কি করতে পারবো, আঞ্চলিক কোড গঠন করতে পারবো, বহির্বিশ্বে অর্থনৈতিক বাজার সৃষ্টি ও সম্প্রসারণ করতে পারবো, বিদেশে অবস্থানরত যেসব দেশের নাগরিক রয়েছে তাদের নিরাপত্তা সেবা প্রদান করতে পারবো। এগুলো হচ্ছে রাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক অপরিহার্য কাজ। তাহলে এটা কোন বিষয়ক কাজ? পররাষ্ট্র বিষয়ক অপরিহার্য কাজ। ঠিক আছে, তাহলে এখানে কি আমাদের সেনাবাহিনী যদি অনেক উন্নত থাকে তাহলে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা বিশেষ সুবিধা পাবো। তারপর দেখো, আইন প্রণয়ন, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের মৌলিক কাজ। মনে রাখা একটু কঠিন, নোট করবা, হ্যাঁ। তাহলে রাষ্ট্রের মৌলিক কাজ কোনটা? আইন, আমি একটা আইন প্রণয়ন করলাম, হ্যাঁ, তারপরে সেই আইনটার শাসন করলাম এবং ওই আইনের শাসনের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করলাম, আসল অপরাধীকে শাস্তি দিলাম। ঠিক আছে, শাসন করলাম মানে আইনের শাসন বলতে আমি যদি এরকম বোঝাই যে এই আইনটা টোটালি অ্যাপ্লিকেশন করে আমি একটা গরিব মানুষকে বিচার করলাম, কিন্তু একটা বড় লোক একই অপরাধী তাকে বিচার করলাম না, তাহলে কিন্তু আমি আসলে ন্যায় বিচারটা দিতে পারলাম না সবাইকে সমানভাবে। তো সেই ক্ষেত্রে এই সব কিছু প্রতিষ্ঠা করা হচ্ছে রাষ্ট্রের মৌলিক কাজ। রাষ্ট্রীয় আইনসভা বা পার্লামেন্টের মাধ্যমে আইন প্রণীত হয়। আইন কোন জায়গা থেকে প্রণয়ন করা হয়? পার্লামেন্ট থেকে বা আইনসভা থেকে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। দেশের প্রধান বিচারপতি নেতৃত্বে হচ্ছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট। কার নেতৃত্বে? প্রধান বিচারপতি নেতৃত্বে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট এবং বিচারালয়ের মাধ্যমে দেশের সুষ্ঠু বিচার ব্যবস্থা গড়ে তোলা রাষ্ট্রের আবশ্যিক কাজের মধ্যে পড়ে। তাহলে দেখো, রাষ্ট্রের আবশ্যিক কাজ কোনটা? প্রধান বিচারপতি নেতৃত্বে এগুলো গড়ে তুলবো, তুলে এখানে কি করবো আমরা? সুষ্ঠু বিচার ব্যবস্থা গড়ে তুলবো, সেটা হবে রাষ্ট্রের আবশ্যিক কাজ। রাষ্ট্রের দৈনন্দিন কার্যাবলী সম্পাদন, নিয়ন্ত্রণ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রত্যেক রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে এবং এই কাঠামোর কর্মকর্তা কর্মচারীদের যে নিয়োগ করি, আমরা নিয়োগ দেই, তারপরে হচ্ছে এদের কাজ বন্টন করে দিই এবং এদের নির্দেশ দিই যে কী কী কাজ করতে হবে, এই কাজগুলো কিভাবে হচ্ছে সেগুলো তদারকি করা এবং পরিচালনা করা হচ্ছে রাষ্ট্রের বাধ্যতামূলক দায়িত্ব। তাহলে সমস্যা কোথায়? কোনটা আবশ্যিক, কোনটা মৌলিক, কোনটা বাধ্যতামূলক, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, এমসিকিউ আসে। অর্থ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, রাষ্ট্র পরিচালনায় অর্থ সংগ্রহ, বন্টন অবস্থা গড়ে তোলা রাষ্ট্রের একটি মুখ্য কাজ। তাহলে দেখো, এটা কিন্তু আবার মুখ্য কাজ। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে এমসিকিউ। কীরকম আসতে পারে বললাম, যে কোনটা মুখ্য, কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা আবশ্যিক, কোনটা কি, কোনটা প্রাথমিক, এগুলো হচ্ছে মনে রাখতে হবে। ঠিক আছে, তারপর দেখো, রাষ্ট্রে বিভিন্ন ধরনের কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন রয়েছে। এখন এই অর্থ তারা কিভাবে পায়? বিভিন্ন উৎস থেকে রাষ্ট্র এইসব অর্থ সংগ্রহ করে। সেটা হইতে পারে রাষ্ট্রের অধীন বিভিন্ন ব্যক্তি থেকে আমরা কি পাবো? কর পাবো, আয়কর পাবো। প্রতিষ্ঠান থেকেও আমরা সেমভাবে পাবো, মালিকানার উপর খাজনা ও কর নির্ধারণ এবং তা আদায় সুষ্ঠুভাবে ব্যয় করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। তাহলে রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হচ্ছে এটা। নিচের কোনটি অন্যতম দায়িত্ব? তখন বললো যে 1 নম্বর বললো যে খাজনা, কর নির্ধারণ, তারপরে বললো যে হচ্ছে এগুলো সুষ্ঠুভাবে ব্যয় করা, হ্যাঁ, তারপরে একটা অন্য কিছু একটা দিল, দিয়ে বলে 1 ও 2 মানে ক ও খ। তখন তোমাকে বুঝতে হবে কিভাবে, এগুলোর নাম না জানলে কিন্তু তুমি বুঝতে পারবে না, রিডিং দিলেই হবে। রাষ্ট্র বাজেট প্রণয়ন, মুদ্রা প্রবর্তন। বাজেট, একটা অর্থ বছর বলি না, জুন জুলাই, ওই সময় যে বাজেট প্রণয়ন করা হয়, একটা তোমার চার্ট দিয়ে দেওয়া হচ্ছে, ওইখানে বলা হচ্ছে শিক্ষা খাতে এত, যোগাযোগে এত, তারপরে হচ্ছে তোমার মানে বিভিন্ন ক্ষেত্রে আর কি উন্নয়নমূলক কাজে যে হচ্ছে সরকারি যেসব হচ্ছে তোমার অফিসারদের বেতন ভাতা যা কিছু আমি দিচ্ছি, এবং হচ্ছে তোমার যেসব কল্যাণমূলক কাজ করছি, সেতু নির্মাণ করছি, রাস্তাঘাট বানাচ্ছি, হ্যাঁ, উন্নয়নমূলক যেসব কাজ করছি, তো এই সব কিছুর জন্য আমার কিছু হচ্ছে তোমার বাজেট প্রথমেই প্রণয়ন করতে হয়, যে আমি বাজেট দিলাম এত, আমার আছে রিজার্ভ আছে এত এবং ঘাটতি বাজেট এত, এরকমভাবে আমাদের দিয়ে দেওয়া হচ্ছে। মুদ্রা প্রবর্তন এবং মুদ্রা বিনিয়োগের ব্যবস্থা করা। তারপর হচ্ছে গণনা করা, পরিমাপের একক নির্ধারণ এবং মূল্য নির্ধারণ করে থাকে। কে করে? এটা রাষ্ট্র করে থাকে সব। অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা, মুদ্রাস্ফীতি রোধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখা প্রভৃতি রাষ্ট্রের মুখ্য কার্যাবলী। এইটা থেকে এমসিকিউ খুবই আসে। অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা, মুদ্রাস্ফীতি রোধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখা, এগুলো সব কার কাজ? রাষ্ট্রের কাজ। কিরকম কাজ? মুখ্য কাজ। ঠিক আছে,
এমসিকিউতে এখান থেকে প্রশ্ন হয়। তারপর দেখো রাষ্ট্রের যে আমরা দেখলাম এর আগে হচ্ছে অপরিহার্য বা মুখ্য কাজ, এখন আমরা দেখব কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজ। কি কি কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজ? এখানে দেখো বলা হচ্ছে যে হচ্ছে নাগরিকদের সব ধরনের মানে পরিপূর্ণ বিকাশের জন্য অর্থনৈতিক, সামাজিক, নৈতিক সব জায়গায় উন্নতি করা, সেটাই হচ্ছে কল্যাণমূলক কাজের মধ্যে অবতীর্ণ হতে হবে। জনকল্যাণ ও উন্নয়নের রাষ্ট্রের এই কাজগুলো ঐচ্ছিক বা গৌণ কাজ। জনকল্যাণের তাহলে যেসব জনকল্যাণে আর উন্নয়নে যেসব কাজ করবো সেগুলো কি হবে? রাষ্ট্রের ঐচ্ছিক বা গৌণ কাজ। যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে যত উন্নত তার ঐচ্ছিক কার্যাবলী তত বেশি বিস্তৃত। তাহলে এই লাইনটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে যে রাষ্ট্রের অর্থনৈতিক বেশি শক্তিশালী, বেশি টাকা পয়সা রয়েছে, তারা উন্নয়নের জন্য বেশি টাকা ব্যয় করতে পারবে। যে রাষ্ট্রের অর্থনৈতিকভাবে সে অক্ষম বা নিম্নে অবস্থান করছে, তারা কি করবে? জনগণের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য এইসব যে হিমশিম খায়, যেমন আমরা কাঁচামরিচ 400-800 টাকাও এরকম কিনছি একটা সময়, পেঁয়াজের দাম বেড়ে গেছে, তখন শেখ হাসিনা সলিউশন দিছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়। তারপরে হচ্ছে যখন তোমার গরু মাংসের না কিসের কি বেগুনি না কিসের কথা, বেগুনের দাম বেড়ে গেল, তখন বললো যে কুমড়া দিয়ে বেগুনি করার কথা। এরকম যে বললে মানে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্যের দাম, ওইটা সে আসলে নিয়ন্ত্রণ করতে পারছে না, মানে সে তার মুখ্য কাজ করতে পারে নাই। ঠিক আছে, মুখ্য কাজ ছিল না নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে তোমার নিয়ন্ত্রণ রাখা, ওইটা কিন্তু মুখ্য কাজ ছিল। তো সরকার এটা ব্যর্থ হয়েছে। এখন যখন আমার রাষ্ট্রের মনে করো যে আমার হচ্ছে অনেক টাকা পয়সা রয়েছে, রাষ্ট্রের অর্থনৈতিক যে বাজেট সেটা অনেক বেশি, তখন কি করতে পারবে? বাজেটের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সব কিছু ঠিকঠাক রয়েছে, জনগণ সব দিক থেকে স্যাটিসফাইড, তারা নিয়মিত খাজনা দিচ্ছে, দেশ অনেক উন্নত, তখন ওই অতিরিক্ত টাকাটা আমি কোথায় ইনভেস্ট করতে পারবো? কোথায় ব্যয় করতে পারবো? উন্নয়নমূলক কাজে ব্যয় করতে পারবো। ঠিক আছে, তাই জন্য বলা হচ্ছে যে দেশ যত অর্থনৈতিকভাবে উন্নত সেই দেশ কল্যাণমূলক কাজে বা তার ঐচ্ছিক কার্যাবলী তত বেশি বিস্তৃত। রাষ্ট্রের জনসাধারণকে শিক্ষিত করে তোলা, তাহলে পড়াশোনা শেখানোর জন্য যে শিক্ষা খাতে ব্যয় করে, এটা হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কিসের মধ্যে পড়ে? এটা কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজের মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে 1 নম্বর গেল। 2 নম্বর দেখো শিক্ষিত জনগোষ্ঠী কেন শিক্ষিত করা প্রয়োজন? যদি এরকম ধরনের প্রশ্ন হয়, তাহলে এখান থেকে যদি খ নম্বর প্রশ্ন আসে এখান থেকে যদি খ নম্বর প্রশ্ন আসে, তাহলে কিভাবে বলবা, ব্যাখ্যা করবা যে শিক্ষিত জনগোষ্ঠী রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় সম্পদ। শিক্ষিত নাগরিক তার অধিকার ও দায়িত্ব কর্তব্য নিয়ে সচেতন থাকে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। এই জন্য রাষ্ট্র শিক্ষা বিস্তারের প্রতি অধিক গুরুত্ব প্রদান করে থাকে এবং শিক্ষা সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়। সরকার কি করছে? প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করছে, নারী শিক্ষার উপর গুরুত্ব দিয়েছে, বয়স্ক শিক্ষার উপরও ব্যবস্থা নিচ্ছে এবং নিরক্ষরতা দূরীকরণের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে। কেন করে? শিক্ষিত মানুষ কি রাষ্ট্রের সবচেয়ে, এই লাইনটা আমরা স্কিপ কখনোই করব না, সেটা হচ্ছে শিক্ষিত জনগোষ্ঠী রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় সম্পদ। শিক্ষিত নাগরিক তার অধিকার, দায়িত্ব, কর্তব্য সম্বন্ধে সচেতন থাকে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। এইটুকু আমাকে অবশ্যই লিখতে হবে। তারপরে যদি আমি মাইনাস প্লাস করতে চাই, দ্যাটস ওকে। ঠিক আছে, তারপর দেখো 1 নম্বর বলেছিলাম যে শিক্ষিত করা। 2 নম্বর হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার কথা বলছে। কি বলছে? স্বাস্থ্য সুরক্ষার কথা বলছে। বিদ্যমান বিভিন্ন বৈষম্য ও কুপ্রথা দূরীকরণে রাষ্ট্র গুরুত্বপূর্ণ। তাহলে বৈষম্য ও কুপ্রথা দূরীকরণে এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। তাহলে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কে? রাষ্ট্র। তারপর কি? রাষ্ট্র নাগরিকদের স্বাস্থ্য রক্ষায়, অসুস্থদের স্বাস্থ্যসেবা প্রদানে হাসপাতাল কি দেখো শিক্ষা, স্বাস্থ্যে, স্বাস্থ্য সুরক্ষার কথা যখন আমি বলছি, অলরেডি চলে আসতেছে হাসপাতালের কথা, দাতব্য চিকিৎসালয়ের কথা, শিশু সনদের কথা, শিশু সদন আর কি, মাতৃমঙ্গল কেন্দ্র, পরিবার পরিকল্পনা কেন্দ্র, দেশব্যাপী অস্থায়ী হেলথ ক্যাম্পেইন প্রতিষ্ঠা, এগুলো পরিচালনার কথা অলরেডি চলে আসছে স্বাস্থ্যের মধ্যে। তাহলে আলাদা করে আমার পয়েন্ট না দিলেও চলবে। এই পয়েন্টের মধ্যে যদি আমি এই নামগুলো একটু মনে করে লিখে দিতে পারি তাহলে ভালো হয় বেশি, না লিখে দিতে পারলেও অসুবিধা নেই। তবে এমসিকিউতে আসলে তখন কিন্তু তোমাকে খেয়াল করতে হবে যে এটা স্বাস্থ্য সংক্রান্ত, তার মানে এটা ঐচ্ছিক ও কল্যাণমূলক কাজ। ঠিক আছে, গৌণ কাজ। তারপর দেখো তাহলে ঐচ্ছিক, কল্যাণমূলক, গৌণ কিন্তু একই কাজ। ঠিক আছে, তারপর দেখো এখানে কি বলছে? জনস্বাস্থ্য রক্ষায় বিশুদ্ধ পানি জলের ব্যবস্থা, সুব্যবস্থা, পানি নিষ্কাশন ব্যবস্থা, রোগ প্রতিরোধক টিকা, প্রতিষেধক টিকা দেওয়া, এসব কিছু হচ্ছে রাষ্ট্র প্রদান করে। এছাড়া যৌতুক ও বর্ণ, তাহলে এগুলো সব কিসের মধ্যে? এর মধ্যে, কিন্তু পয়েন্ট 2 এর মধ্যে। এখন বলছে যে যৌতুক ও বর্ণ গোত্র প্রথা দূরীকরণ, তাহলে এটা হচ্ছে 4 হবে। 4 বাল্য বিবাহ রোধ করব, তাহলে যৌতুক গেল, বর্ণপ্রথা গেল। বর্ণপ্রথা বলতে আমরা বুঝি যে এরকম একটা সিস্টেম ছিল, চাকমাদের মধ্যে এরকম রয়েছে যে হচ্ছে আমার গোত্রের মেয়ের সাথে আমার গোত্রের মধ্যে আমি বিয়ে দিব, ছেলে খুঁজে, বাইরে দিব না। আবার হচ্ছে হিন্দু ধর্মে রয়েছে যে ব্রাহ্মণ থেকে ব্রাহ্মণকেই বিয়ে করতে হবে, ব্রাহ্মণ কখনো নিচু জাতের বৈশ্য বা শূদ্রকে বিয়ে করতে পারবে না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আর কি যে এই বর্ণপ্রথা এসব দূরীকরণের জন্য কে কাজ করবে? সরকার কাজ করবে। বাল্যবিবাহ রোধ,
চাইল্ড ম্যারেজ রোধ আর কি, হ্যাঁ। তারপর হচ্ছে যে বাবাকে বিয়ে দিল 15 বছর বয়সে না 16 বছর বয়সে, এটা নিয়ে ফেসবুকে তোলপাড় হয়ে যাচ্ছে। এইটা আসলে রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলীর মধ্যে পড়ে, ঠিক আছে, ঐচ্ছিক কার্যাবলীর মধ্যে পড়ে। এবং জেন্ডার সমতা, তাহলে জেন্ডার সমতা রক্ষা এসব কিছুর কাজ করা হচ্ছে রাষ্ট্রের কোন কাজের মধ্যে পড়ে? ঐচ্ছিক কাজের মধ্যে পড়ে। সে চাইলে করতেও পারে, নাও পারে। তারপর দেখো জনগণের নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য, তারপরে হচ্ছে তোমার চাল ডাল, এইসব কিছু খাদ্যের মধ্যে তো অলরেডি চলে আসে, চাল ডাল চলে আসে না? তাহলে হচ্ছে 7 নম্বর পয়েন্ট, এগুলো সরবরাহের মানে প্রক্রিয়া আর কি, সরবরাহ প্রক্রিয়া সচল রাখা রাষ্ট্রের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ। এখান পর্যন্ত ছিল 6। 7 নম্বর হচ্ছে ঐচ্ছিক কাজ, তাহলে কি? নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য সরবরাহ প্রক্রিয়া সচল রাখা, ঠিক আছে, এই পর্যন্ত লিখবো। এখন ওই পণ্যগুলো কি, এগুলো এমনিতে আমাদের বাসায় কি কি লাগে রান্নাবান্না করতে, সেই কয়েকটা নাম আমরা যদি মনে করতে পারি বা মনে থাকে লিখে দিব, শেষ। তারপর বলতেছে যে খাদ্য নিরাপত্তা জোরদার করার জন্য উৎপাদন ব্যবস্থার আধুনিকীকরণ। কেন বলা হচ্ছে এই কথা? কারণ দেখো, একটু এক্সপ্লেন করব যে হচ্ছে আমাদের দেশে জনসংখ্যা কত এখন? 18 কোটি, তাই তো? বা এখানে কন্ট্রোভার্সি আছে আসলে হিসাব ঠিকঠাক হয়েছে কিনা। তো মনে করো যে আমি 16 কোটি ধরলাম বা 17 কোটি ধরলাম। যদি 17 কোটি জনগণ, এক সময় হচ্ছে তোমার আরও কম ছিল না, 14 কোটি ছিল 2011-তে, 14,97,00,000 ছিল। তো সেই জায়গা থেকে আরও বাড়ছে, ভবিষ্যতে আরও বাড়বে। আদমশুমারি হয় প্রতি 10 বছর পর পর, তাই তো? বা জনশুমারি, এটাকে এখন বলা হচ্ছে জনশুমারি। তাহলে এই যখন আরও জনসংখ্যা বাড়বে, আমাদের ভূমির পরিমাণ কি বাড়ছে? আমাদের যে নির্দিষ্ট ভূখণ্ড, ওই ভূখণ্ড কি কোনোভাবে বাড়ছে না। এখন আমার যখন বেশি জনসংখ্যা হচ্ছে, বাচ্চা কাচ্চা হচ্ছে, তখন তারা কি করতেছে? বিয়ে শাদী করে সেপারেট হয়ে যাচ্ছে, আলাদা করে ঘর বাড়ি তৈরি করছে। আমার ফসলের জমি, যেখানে আমি ধান চাষ করতাম, সেইখানে আমার বাচ্চা যেয়ে ঘর বাড়ি বানায় তার বউ নিয়ে আছে। তাহলে ফসলের জমি একদিকে কমে গেল, মানে ওই জমি থেকে টোটালি ফসল হচ্ছে না, বসত বাড়ি হয়ে গেছে। আবার তাদের জন্য স্কুল কলেজ প্রতিষ্ঠা, হাসপাতাল প্রতিষ্ঠা, রাস্তাঘাট বানানো, সব কিছু লাগতেছে। পরিবেশের একটা ভারসাম্য নষ্ট হচ্ছে এবং খাবার কি হচ্ছে? উৎপাদন যে করব সেই মাটিটাই থাকছে না। এখন যেটুকু মাটি থাকতেছে ওইখানে আমার বেশি উৎপাদন করতে হবে। তাহলে আগে যখন আমি কৃষিকাজে গরু ছাগল মহিষ এগুলো ব্যবহার করে হাল চাষ করতে পারছি, হ্যাঁ, বৃষ্টির পানির উপরে নির্ভর করে, এখন কি ওইটা করা পসিবল হচ্ছে? বা কম্পোস্ট সার, গোবর সার দিয়ে আমি উৎপাদন করছি, এখন উৎপাদন বাড়ানোর জন্য আমাকে কীটনাশক দিতে হচ্ছে। কীটনাশক কি? কীটনাশক হচ্ছে পোকামাকড় যাতে দমন করতে পারে, এই জন্য দিচ্ছি। সার কেন দিচ্ছি? গাছের পুষ্টি লাগবে, এই জন্য আমি সার দিচ্ছি, কৃত্রিম সার, রাসায়নিক সার। তারপরে হচ্ছে কি করছি? ফসল আগে মানুষ দিয়ে কাটাইতাম, এখন হচ্ছে যন্ত্র দিয়ে কাটাচ্ছে যাতে সময় কম লাগে। পাওয়ার টিলার দিয়ে আমি কি করছি? মাটি চাষ করছি, যেখানে আমি হাল চাষ করতে পারতাম আগে, ঠিক আছে? তাহলে এই সব কিছু যখন আমি করব, তখন দেখা যাচ্ছে যে আবার আগে কৃষকরা কি করতো? আগে হচ্ছে তোমার যে ধান চাষ হয়েছে, ওই ধান থেকে কিছুটা রেখে দিত, সংরক্ষণ করে রেখে দিত বীজ হিসাবে, ওইটাই পরবর্তীতে ব্যবহার করবে, হ্যাঁ। আর এখন কি করছে? এখন তারা হচ্ছে তোমার হচ্ছে সরকারিভাবে ওই যে তোমার বীজ প্যাকেটজাত করে সেল করা হচ্ছে, ওইটা কিনে হাইব্রিড বীজ ওইটাকে জমিতে রোপণ করতেছে। কেন করতেছে? যেহেতু জমি কম, উৎপাদন বেশি করতে হবে, এই জন্য আধুনিক টেকনোলজি ব্যবহার করছে, যেটাকে বলছে যে উৎপাদন ব্যবস্থার আধুনিকীকরণ। কিভাবে করব? আমরা বললাম যে পুরাতন ব্যবস্থা বাদ দিয়ে নতুন ব্যবস্থায় সায়েন্সকে ব্যবহার করা। তারপর হচ্ছে কৃষিতে ভর্তুকি প্রদান, সার, বীজ, কীটনাশক সরবরাহ, সেচের ব্যবস্থা করা, খাদ্য গুদামজাতকরণ প্রভৃতি ক্ষেত্রে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, ঠিক আছে? তাহলে হচ্ছে এই যে কৃষি ব্যবস্থার, উৎপাদন ব্যবস্থার আধুনিকীকরণ, এটা হলো 8 নম্বর পয়েন্ট। তারপরে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্যের চাহিদা অনেক বেড়ে গেছে, তাই রাষ্ট্রকে খাদ্য নিরাপত্তার পূর্বের তুলনায় অধিক মনোযোগ দিতে হচ্ছে খাদ্য নিরাপত্তার দিকে। খাদ্য নিরাপত্তা কখন হবে? যখন আমাদের হচ্ছে বাইরে থেকে খাদ্য আর আমদানি করতে হচ্ছে না। আমি চীন থেকে চাল নিয়ে আসতেছি না, চীন থেকে পেঁয়াজ নিয়ে আসতেছি না, বা ভারত থেকে ডাল নিয়ে আসতেছি না, পেঁয়াজ রসুন নিয়ে আসতেছি না। তখন কিন্তু আমি যখন আমার লোকাল মার্কেটে আমি আমার দেশি পণ্যকে সাপ্লাই করতে পারছি, দেশের জনগণ আমার দেশের খাবার দাবার দিয়েই খাইতে পারতেছে, বাইরে থেকে আর কিছু খাওয়ার জিনিস আনা লাগতেছে না, তখন কিন্তু আমার খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। যখন নিশ্চিত হবে, তখন আমি কি করব? বাইরে থেকে না আনতে হইলে আমার কি হলো? টাকা বেঁচে গেল না সরকারের। এই জন্য খাদ্য নিরাপত্তার প্রতি সরকারকে অধিক মনোযোগ দিতে হবে, এখনো পর্যন্ত দিতে হবে। যেহেতু হচ্ছে বাংলাদেশ হচ্ছে একটা কৃষিভিত্তিক সমাজ, গ্রামের বেশিরভাগ মানুষ এখনো পর্যন্ত কোনো না কোনোভাবে কৃষির সাথে জড়িত, হয়তো তারা অন্য কাজের পাশাপাশি কৃষিকে বাঁচিয়ে রেখেছে, তবে কৃষির সাথে কোনো না কোনোভাবে জড়িত, ঠিক আছে? তাহলে যখন আমার টেকনোলজিকে আমি ওইখানে বেশি ব্যবহার করব, কৃষককে আমি সার কেনার জন্য, উন্নত বীজ কেনার জন্য যখন আমি ভর্তুকি দিব, কৃষকরা যাতে ব্যাংক থেকে ঋণ নিতে পারে, হ্যাঁ, কৃষক ঋণ নিতে পারে, কৃষি ঋণ নিতে পারে, এই ব্যবস্থাটা যখন আমি স্বচ্ছ করব, যে কৃষক আসলেই যাতে সে টাকা পাচ্ছে এটা নিশ্চিত করতে পারবো, তখন ওই কৃষক কী করবে? এই টেকনোলজিগুলো ইউজ করতে সক্ষম হবে, বা হচ্ছে তাই সে সামর্থ্যবান হচ্ছে যখন সে ঋণ পাচ্ছে। তাহলে এই সব দিকে কৃষক হচ্ছে সরকারকে কী করতে হবে? মনোযোগ দিতে হবে, যাতে কৃষকরা
এই কৃষির যে আধুনিকীকরণ আমরা করতে চাচ্ছি, এইটা করার জন্য কৃষকরা যাতে ঋণ পাচ্ছে, ভর্তুকি পাচ্ছে, এটা আমরা নিশ্চিত করতে পারি। খাবার যাতে পচে গেলে নষ্ট না হয়, এই জন্য যাতে গুদামজাতকরণের ব্যবস্থা সরকার থেকে করতে পারে, এদিকে বেশি করে মনোযোগ দিতে হবে। তাহলে এই কাজটা কি হবে, ঐচ্ছিক কাজের মধ্যে চলে যাবে। তারপর দেখো, যে কোনো রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি তার শিল্প বাণিজ্যের উন্নয়ন ও প্রসারের সাথে সংশ্লিষ্ট। তাহলে কি করতে হবে, এই যে শিল্প প্রতিষ্ঠায় শিল্পপতি ব্যবসায়ীদের উৎসাহ ঋণ প্রদান করতে হবে আমাকে। তারপর এই শিল্প জোন প্রতিষ্ঠা করতে হবে, যেমন খুলনার যে বিসিক শিল্প মানে হচ্ছে শিল্পনগরী এরকম বলা হয় আর কি। তারপরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি করতে হবে, প্রসার করার জন্য উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি ও রপ্তানির যে কাজগুলো এগুলো করতে হবে। তাহলে এগুলো সব কি 8 নম্বর পর্যন্ত ছিলাম, তাহলে এটা হচ্ছে 9 নম্বর দিলাম, ঠিক আছে। তারপরে 10 নম্বরে আমি বলবো যে শিল্প জোন প্রতিষ্ঠা করা, তারপরে হচ্ছে তোমার উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি ও রপ্তানিকরণ, এইগুলো হচ্ছে রাষ্ট্রের কাজ। তারপর বলছে যে আমদানি নির্ভর না হয় বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন যে কোনো রাষ্ট্রের লক্ষ্য হওয়া উচিত। এজন্য কি করতে হবে, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণার জন্য রাষ্ট্রকে অনেক বেশি নজর দিতে হবে। তাহলে গবেষণার দিকে আমাকে কি করতে হবে, নজর দিতে হবে। তাহলে এইটাও, এটা কিন্তু নজর দেওয়ার কথা বলছে, এটা কাজের কথা কিন্তু বলে নাই। এছাড়া রাষ্ট্রীয় উদ্যোগে কলকারখানা স্থাপনা পরিচালনার দায়িত্ব গ্রহণ এবং এর মাধ্যমে অধিক সংখ্যক লোকের কর্মসংস্থান সৃষ্টি করা রাষ্ট্রের ঐচ্ছিক কাজ। তাহলে রাষ্ট্রীয় উদ্যোগে কলকারখানার কথা যদি আমি এখানে বলি, তাহলে জাস্ট আমি বলবো যে হচ্ছে নর্মালি যদি তুমি গার্মেন্টস ইন্ডাস্ট্রির দিকে তাকাও বা অন্যান্য শিল্প কারখানার দিকে তাকাও, তাহলে দেখবা যে ওইখানে কম মূল্যে আর কি, হ্যাঁ, কম মূল্যে শ্রমিকদের বেশি ঘন্টা কাজ করানো হয়। যেমন সারাদিন সে 8 ঘন্টা পরিশ্রম করতেছে, মাস শেষে প্রতিদিন করতেছে, শুক্রবারেও সে অফ পাচ্ছে না, এবং মাস শেষে সে টাকা পাচ্ছে 12,500, এবং সেইখানে সে 8 ঘন্টার পরে সকাল 8টা থেকে বিকাল 5টার পরে যেটুকু সময় অতিরিক্ত আরও কাজ করতেছে, সেই ক্ষেত্রে এই 12,500 টাকাকে বেস ধরে ঘন্টা হিসাব করে যত টাকা হয় ওই হিসাবে সে তার ওভারটাইমের টাকা পাচ্ছে। সো দেখা যাচ্ছে যে একজন মানুষ যতটা যন্ত্রের মতো কাজ করতেছে সারাটা দিন ব্যাপী, সে তার ন্যায্য পারিশ্রমিকটা পাচ্ছে না। এক্ষেত্রে যদি সরকারি উদ্যোগে এই শিল্প কলকারখানা যদি প্রতিষ্ঠা হয়, পরিচালনার জন্য হচ্ছে তোমার লোকজনকে তারা দায়িত্ব দেয় সরকার থেকে, এবং তাহলে কি হবে, এখানে লোকজন কি করবে, কর্মসংস্থানের একটা সুযোগ পাবে, ন্যায্য মূল্য পাবে। সো এইটাও হবে রাষ্ট্রের আরেকটা ঐচ্ছিক কাজ, ঠিক আছে। তারপর দেখো, দেশের অবকাঠামোগত উন্নয়ন মানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যেমন তোমার যে রাস্তাঘাট, সেতু, সড়ক, রেলপথ, নৌপথ, বিমান যোগাযোগ, ডাক, তার ও টেলিযোগাযোগ, তারপরে যোগাযোগের আধুনিক প্রযুক্তির সাথে সংযুক্ত থাকার জন্য যেসব কাজ করতে হবে সেগুলো হচ্ছে রাষ্ট্রের ঐচ্ছিক কাজ। তাহলে আমি যে তোমার পদ্মা সেতুর কথা বলে এখানে, তাহলে এটা কি কাজ হবে, ঐচ্ছিক কাজ। যদি রেলপথের কথা বলি, ঐচ্ছিক কাজ, ঠিক আছে। তারপর দেখো, বর্তমান বিশ্বের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক বিপ্লব সাধিত হয়েছে। কি হচ্ছে, ইন্টারনেট, নেটওয়ার্কিং, তরঙ্গের বিষয়টা তো আমরা বুঝি, তোমরা যারা হচ্ছে ফিজিক্সে পড়ছো, তরঙ্গ নিয়ে একটা চ্যাপ্টার রয়েছে। এগুলো যে পারস্পরিক যোগাযোগ ব্যবস্থা অনেক বেড়ে গেছে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে। অভ্যন্তরীণ মানে দেশের মধ্যে, এবং আন্তর্জাতিক মানে হচ্ছে এক দেশ থেকে আমি আরেক দেশে যখন যোগাযোগ করবো সেটা আন্তর্জাতিক। তো এই ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ। তাহলে প্রযুক্তিগত উন্নয়নকে আমি যদি বেস ধরি, তাহলে এখানে কয়টা পয়েন্ট দিয়েছিলাম, 11টা, এটা হবে 12 নম্বর পয়েন্ট। সুষ্ঠু পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা রাষ্ট্রের উন্নতির জন্য অপরিহার্য। তাহলে টোটাল দেখো এখানে আমি কয়টা কথা বললাম, অলরেডি 12টার কথা বলেছি, আরও দেখো কিছু আছে। জনগণের মধ্যে ঐক্য সম্প্রীতি বজায় রাখার জন্য রাষ্ট্রের ঐতিহ্য তুলে ধরা রাষ্ট্রের কাজ। তাহলে হচ্ছে রাষ্ট্রের ঐতিহ্য তুলে ধরা, কিসের জন্য তুলে ধরবো, জনগণের মধ্যে ঐক্য সম্প্রীতি বজায় রাখতে। তাহলে ঐতিহ্য দেখো কি, এই যে তোমার আজকে আজকে কত তারিখ, এপ্রিলের হচ্ছে 11 নাকি 12 তারিখ, হ্যাঁ, তাহলে 14 এপ্রিল পহেলা বৈশাখ। তো পহেলা বৈশাখের দিন নর্মালি আমাদের ঐতিহ্য কি, পহেলা বৈশাখের দিন মঙ্গল শোভাযাত্রা করে, সকালে পান্তা ইলিশ খায়, এটা হচ্ছে আমাদের ঐতিহ্য, বাঙালি ঐতিহ্য, হ্যাঁ। তো এইসব ঐতিহ্য রাষ্ট্রকে তুলে ধরা উচিত, কেন উচিত, যে যাতে বাঙালি জাতি হিসেবে এক থাকে এবং তাদের মধ্যে একটা সাম্প্রদায়িক একটা সম্প্রীতি থাকে বাঙালি হিসাবে, ঠিক আছে। আমি কিন্তু কোনো ধর্মকে টেনে আনছি না। তাহলে এইসব ক্ষেত্রে যে কাজ করাটা কার দায়িত্ব, এটা রাষ্ট্রের দায়িত্ব। জাতীয়তাবোধ সৃষ্টিতে জাতীয়তাবোধের কথা বললাম, জাতীয়তাবোধের জন্যই আমরা হচ্ছে যখন আমাদের মধ্যে একটা চিন্তা ভাবনা আসছিল, 48-এ যখন আমাদের উপর উর্দুকে চাপিয়ে দেওয়া হচ্ছিল, তখন কিন্তু আমাদের মধ্যে একটা চিন্তা ভাবনা আসছিল যে আমরা জাতি হিসাবে বাঙালি জাতি, সো আমরা এক, আমাদের উপরে উর্দুকে চাপিয়ে দেওয়া যাবে না। সেই সূত্রে যখন আস্তে আস্তে বৈষম্য আসলো, তাদের মধ্যে আরও জাতীয়তাবাদী চেতনাটা অনেক বেশি হলো, যে পূর্ব পাকিস্তানে বাঙালি জাতির উপরে তারা বেশি অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ করতেছে, তারা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে সব দিক দিয়ে আমাদেরকে কী করতেছে, শোষণ করতেছে। তো জায়গা থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে আমাদেরকে,
মুক্তিযুদ্ধ করতে হবে, ঠিক আছে। তো এরকমভাবে আর কি এই যে জাতীয়তাবোধ সৃষ্টি হয়েছে আমাদের কখন, সেই 48 থেকে কিন্তু। তাহলে এই জাতীয়তাবোধ সৃষ্টিতে কি করতে হবে, দেশীয় শিল্প, গান বাজনা, আঞ্চলিক বৈচিত্র্য রক্ষা, লোকশিল্পের সংরক্ষণ, জাদুঘর প্রতিষ্ঠা। তাহলে জাদুঘর প্রতিষ্ঠা বলে যদি আমার এখন কোনো ধরনের একটা এমসিকিউ দেওয়া হয় যে এটা কী ধরনের কাজ, তখন কিন্তু তোমাকে বলতে হবে যে এটা একটা ঐচ্ছিক কাজ, ঠিক আছে। এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা, সাংস্কৃতিক বিনিময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ। জনগণের চিত্ত বিনোদনের জন্য কি করতে হবে, প্রয়োজনীয় মঞ্চ, মুক্ত মঞ্চের কথা আমরা জানি আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে রয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে খেলার মাঠ, পার্ক, উদ্যান প্রতিষ্ঠা করা হচ্ছে রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে এই সব দায়িত্বগুলো কি, সব হচ্ছে ঐচ্ছিক, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে তোমার 14, এটা হচ্ছে তোমার জাতীয়তাবোধ সৃষ্টির জন্য কিন্তু আমি এইগুলো করব। কি করব, যে দেশীয় শিল্প, গান বাজনা, লোকশিল্প হচ্ছে তোমার আঞ্চলিক বৈচিত্র্য রক্ষা, লোকশিল্পের সংরক্ষণ, জাদুঘর প্রতিষ্ঠা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা, এই সব কিছু কিসের জন্য করব, ওই যে জাতীয়তাবোধ সৃষ্টি এটার জন্য কিন্তু করব। হ্যাঁ, তারপর বলছে যে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ কি, দেখো, জনগণের স্বাধীনতা অধিকার রক্ষা করা, জনগণের স্বাধীনতা এবং অধিকার রক্ষা করা। তাহলে অতি গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ কিন্তু, হ্যাঁ, অতি গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ। আমি একটু এখানে কি কালার দেবো, পিঙ্ক দিলাম। তাহলে কোথায় গুরুত্বপূর্ণ বলছে, কোথায় অতি গুরুত্বপূর্ণ বলছে, এগুলো কিন্তু যেসব জায়গায় মার্ক করে দিয়েছি একটু মনে রাখার চেষ্টা করবা। দেখো, তাহলে জনগণের স্বাধীনতা অধিকার রক্ষা করা হচ্ছে রাষ্ট্রের আর একটা গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ, অতি গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ, ঠিক আছে। তারপর দেখো, তাহলে এখান থেকে কি আসলো, এমসিকিউ, জনগণের মত প্রকাশের স্বাধীনতা, মত প্রকাশ, যে আমি আমার মতামত জানাইতে পারি, এখানে এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাহলে মত প্রকাশের স্বাধীনতা, চলাচলের স্বাধীনতা। এখন এইটা নিয়ে কিছু বলতে গেলে অনেকে আমাকে বলতে পারে যে হচ্ছে ফ্যামিনিস্ট, হ্যাঁ, যে এখানে আমাদের কিন্তু বলাই আছে যে রাষ্ট্রের কি কি কাজ। একটা মানুষ যে সে অন্য ধর্মের হইতে পারে, অন্য রাজনৈতিক দলের হইতে পারে, কিন্তু তার সম্পূর্ণ ক্ষমতা রয়েছে, সে তার মত প্রকাশ করবে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে কোনটা স্বাধীন মত প্রকাশ আর কোনটা মানুষকে হচ্ছে তোমার মানে ক্রাইমের মধ্যে পড়ে। কোনটা মানুষকে আমি হচ্ছে একটা মেয়েকে যে রেপের হুমকি দিয়ে আসলাম ফেসবুক কমেন্টে, সেইটা কিন্তু হচ্ছে তোমার কখনোই মত প্রকাশ হইতে পারে না। তো মত প্রকাশের একটা নির্দিষ্ট ম্যানার, নির্দিষ্ট একটা ক্যাটাগরি থাকতে পারে, মানে থাকা উচিত, যে শালীনভাবে আর কি আমি আমার মত জানাইতে পারি যে না আমি এই ভিন্ন আইডিওলজির, সেটা সে জানাইতে পারে, কিন্তু কাউকে অফেন্ডেড ফিল করাইতে পারে না, ঠিক আছে। তারপর দেখো, রাজনীতিতে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সহায়ক ভূমিকা পালন করা, এই সব কিছু হচ্ছে রাষ্ট্রের কাজ। এবং এখানে বলা হচ্ছে রাষ্ট্রের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার মতো পরিবেশ সৃষ্টি করতে হবে, সংগঠন, রাজনৈতিক দল গঠনের জন্য স্বাধীনতা দিতে হবে। এই যে এনসিপি গঠন করা হইলো, যদি ওরকম মানে পরিবেশ না থাকতো তাহলে কিন্তু এনসিপি গঠন করা পসিবল হতো না। তাহলে এই যে দল গঠন, সংগঠন না, ওইটা একটা এনসিপি, একটা রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক দল গঠন, এগুলোর জন্য স্বাধীনতা দিতে হবে, জনগণের বিপরীতমুখী স্বার্থের মধ্যে সমন্বয় সাধন করতে হবে, তারপর সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। এখানে মূলত আদিবাসীদের কথা, হিন্দু যারা রয়েছে তাদের কথা, বা খ্রিস্টান রয়েছে, বুদ্ধিস্ট রয়েছে, কেউ তারা হচ্ছে সংখ্যালঘু। যেহেতু বাংলাদেশে একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ, সেই ক্ষেত্রে ওরা হচ্ছে আমাদের জন্য সংখ্যালঘু। সমাজে দুর্নীতি প্রতিরোধ, বিভিন্ন নৃগোষ্ঠীর অধিকার সংরক্ষণ, শরণার্থীদের আশ্রয়দান ইত্যাদি হচ্ছে রাষ্ট্রের ঐচ্ছিক রাজনৈতিক কাজ, ঠিক আছে। তাহলে এখান থেকে মোটামুটি যেগুলো আসবে সেটা হচ্ছে এমসিকিউ। আর যদি বিস্তারিত কোনো হচ্ছে তোমার কোয়েশ্চেন হয় সৃজনশীলে গ ঘ, তাহলে এই যে পয়েন্ট আকারে যেগুলো দিছি জাস্ট ওইগুলো লিখলেই ওকে। তারপর দেখো, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আধুনিক রাষ্ট্রসমূহ বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে। যেমন কি করে দেখো, রাষ্ট্রে বসবাসরত যেসব দরিদ্র লোক রয়েছে, বিধবা রয়েছে, অনাথ রয়েছে, প্রতিবন্ধী রয়েছে, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ রয়েছে, তাদের অর্থনৈতিক ও অন্যান্য সুবিধা প্রদান করবে। কে করবে? রাষ্ট্র করবে। বেকারদের জন্য ভাতা দিবে, বেকার ভাতা, তাহলে তো আমরাও পাইতাম। তারপরে হচ্ছে তোমার বয়স্কদের জন্য বয়স্ক ভাতা দিবে, পেনশন প্রদান, যারা সরকারি চাকরি করে তাদের রিটায়ারমেন্টের পরে তারা পেনশন পাবে। এগুলো সামাজিক নিরাপত্তামূলক যে ব্যবস্থা গ্রহণ, এগুলো রাষ্ট্রের কল্যাণমূলক কাজের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে কল্যাণমূলক কার্যাবলী। তাহলে এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে এমসিকিউ। রাষ্ট্রের বিশাল কর্মী বাহিনীকে পরিচালনা করা ও নিয়ন্ত্রণে রাখা রাষ্ট্রের ঐচ্ছিক কাজ, তাহলে এটা ঐচ্ছিক কাজ। তাহলে এদের যদি আমি রাষ্ট্র যদি নিয়ন্ত্রণ না করতে পারে এবং হচ্ছে পরিচালনা না করতে পারে সঠিকভাবে, তাহলে কিন্তু ঐচ্ছিক কাজে রাষ্ট্র ব্যর্থ বলে পরিচালিত হবে, মানে আমরা বলতে পারবো যে রাষ্ট্র ব্যর্থ। এখন হচ্ছে সরকারি আমলারা যে দুর্নীতি করে, মামা চাচা খালুকে নিয়োগ দেয়, তাদের পাওয়ার খাটায়, পলিটিক্যাল পাওয়ার খাটায় হোক বা হচ্ছে সরকারি ক্ষমতা খাটায় হোক,
তো এইসব ক্ষেত্রে কিন্তু এই যে নিয়ন্ত্রণ করতে পারে না, এটা কিন্তু রাষ্ট্রের একটা ব্যর্থতা। ঠিক আছে, তারপর দেখো শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য শ্রম নীতিমালা প্রণয়ন। এই যে বললাম গার্মেন্টস ওয়ার্কারদের কথা বললাম, এখানে কিন্তু শ্রম নীতিমালার কথা, মানে একজন মানুষকে এত ঘন্টা কাজ করাচ্ছে, তার একটা ছুটির ব্যবস্থা নাই, কিছু নাই। তো এই সব কিছু শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য কি করতে হবে, শ্রম নীতিমালার প্রণয়ন করতে হবে। ন্যূনতম সঠিক, ন্যূনতম, দেখো এই বানানটা আমরা কিন্তু ভুল লিখি, এইভাবে লিখে না, আমি নিজেও লিখতাম। সো দেখো এই যে আমরা এইভাবে সারা জীবন লিখে আসছি, এটা হচ্ছে টোটালি রং। কি হবে, এটা হচ্ছে কারেক্ট। ওকে, দেখো এই যে, তাহলে এই বানানটা কিন্তু তোমাদের ভুল হবে, এটা তোমরা ঠিক করবা। জাস্ট আমি একটু সরি 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 তারপর তাহলে দেখো কি করলাম, কোথায় কি দাগ চলে আসছে। ওকে, তারপর দেখো তাহলে এই যে এদের হচ্ছে কাজের পরিবেশ সৃষ্টি করা, তাদের বোনাস দেওয়া, ইন্স্যুরেন্স দেওয়া, তারপরে হচ্ছে তোমার প্রশিক্ষণের মাধ্যমে যে পেনশন সুবিধা প্রদান করা শ্রমিকদের, তারপরে কর্মসংস্থান সৃষ্টি, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরি করা, কর্মরত যে বিদেশি শ্রমিক রয়েছে তাদের স্বার্থ রক্ষার জন্য এবং শ্রম অফিসার নিয়োগ করা, এই সব কিছু হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ। এটা কোন ক্যাটাগরিতে যাবে, এটা হচ্ছে ঐচ্ছিক কাজের মধ্যে যাবে। ঠিক আছে, তারপর দেখো তারপরে হচ্ছে দেখি যে বিবিধ উন্নয়নমূলক আর জনহিতকর যে কাজ সম্পাদন করে থাকে রাষ্ট্র, সেগুলোর মধ্যে কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়ন করে থাকে, বনায়ন কর্মসূচি ও যে সামাজিক বন সৃষ্টি করে থাকে, তারপর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, তারপরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসন, তারপরে দুর্ভিক্ষ মহামারী প্রতিরোধ, নাগরিক সুবিধা সৃষ্টি, বিদ্যুতায়ন ও জ্বালানি সরবরাহ। এখন যেটা হচ্ছে জ্বালানি সংকট, এটাও তাহলে রাষ্ট্রের ঐচ্ছিক কাজের মধ্যে পড়বে। প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, নগরায়ন, গ্রামীণ উন্নয়ন, কালোবাজারি রোধ, মানে হচ্ছে তোমার ব্ল্যাক মার্কেটের কথা বলা হচ্ছে। তারপর খাদ্যে ভেজাল প্রতিরোধ, এই যে মনে করো জাস্ট একটা সিম্পল উদাহরণ দিব, হচ্ছে তোমার চাল যে খাচ্ছে ওটা প্লাস্টিকের চাল তৈরি হচ্ছে, চালকে পলিশ করে মোমের একটা প্রলেপ দিয়ে ওইটাকে বাজারজাত করা হচ্ছে, যেটা খেলে কি হবে, আমাদের যা হওয়ার তাই হবে। তারপর হচ্ছে কি হচ্ছে তোমার হচ্ছে এই যে কালো জিরার কথা, কালো জিরার কথা যদি বলি, তাহলে কালো জিরায় কালো একটা রং মেশানো হয়, হ্যাঁ, যাতে দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে। তারপরে হচ্ছে তোমার ডাবের মধ্যে একটা ইনজেকশন পুশ করা হচ্ছে যাতে ডাবটা তাড়াতাড়ি বড় হয়। তারপরে হচ্ছে তোমার পোলট্রি মুরগি, গরু, ছাগল, এই সব কিছুকে হচ্ছে ইনজেকশন পুশ করে মানে বেশি মোটা করা হচ্ছে, ফোলানো হচ্ছে। চিংড়ি মাছের মধ্যে জেল পুশ করা হচ্ছে। তারপরে হচ্ছে তোমার মনে করো কোনো একটা যে লিকুইড মিল্ক, ওর মধ্যে তোমার হচ্ছে গুঁড়া এবং হচ্ছে তোমার পানি মেশানো হচ্ছে। ঠিক আছে, নর্মালি যদি তুমি ঘষের কথা বলো তারা ওরকমভাবে মেশায়। তারপরে হচ্ছে তোমার যে হলুদের গুঁড়া, ওটা ইটের গুঁড়া মেশানো হয়, মরিচের গুঁড়ায় লাল রং স্প্রে করে অন্যান্য গুঁড়া লাল রং করে ওটার সাথে মিশিয়ে দেওয়া হয়। তাহলে এই সব কিছু খাদ্যে ভেজাল, এটা প্রতিরোধ করা কার কাজ, রাষ্ট্রের কাজ। এই জন্য ভোক্তা অধিদপ্তর যখন যায় বাজারে দেখবা যে রেড করতে, তখন কিন্তু হচ্ছে ওই খাবারের ভেজালের জন্য কি করে, জরিমানার ব্যবস্থা করে। নারী ও শিশু পাচার রোধ করা, অধিকার সচেতনতা সৃষ্টি ইত্যাদি হচ্ছে বহুবিধ কাজ রাষ্ট্র সম্পাদন করে। রাষ্ট্র একটি বৃহদাকার সংগঠন। তাহলে রাষ্ট্র কিরকম সংগঠন, একটি বড় আকারের একটা সংগঠন। এইখানে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় রাষ্ট্রকে, তবে সার্বিকভাবে জনগণের কল্যাণ সাধনই রাষ্ট্রের উদ্দেশ্য। তাহলে জনগণের কল্যাণ সাধনই হচ্ছে রাষ্ট্রের উদ্দেশ্য। ঠিক আছে, জনগণের চাহিদা অনুযায়ী বিশ্বের কল্যাণকামী রাষ্ট্রের মতো বাংলাদেশ রাষ্ট্রের ঐচ্ছিক কাজের পরিধি দিন দিন বিস্তৃত হচ্ছে। তাহলে অন্যান্য জনগণের চাহিদা অনুযায়ী বিশ্বের কল্যাণকামী যেসব রাষ্ট্র রয়েছে তাদের মতো বাংলাদেশের চাহিদা আস্তে আস্তে কি হচ্ছে, বেশি হচ্ছে, বিস্তৃত হচ্ছে, ব্যাপক হচ্ছে। তারপর এখন আমরা নাগরিক সম্পর্কে জানবো। দেখো নাগরিক কথাটা বলা হচ্ছে যে ল্যাটিন শব্দ সিভিক্স থেকে। তাহলে সিভিক্স কি শব্দ, ল্যাটিন শব্দ। এই শব্দ থেকে কি আসছে, সিটিজেন, সিটিজেন বা নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে। তাহলে এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে এমসিকিউ, না জানলেও মানে চলবে, কারণ তোমরা অনেকেই জানো। তারপর দেখো সাধারণত নাগরিক শব্দটি দ্বারা কি বোঝানো হচ্ছে, যে নগরে বসবাসকারী। ওই যে বললাম আগেকার দিনে কিরকম ছিল, পরবর্তীতে যে নগর রাষ্ট্রের পরে কি আসছে, জাতিরাষ্ট্র আসছে। তাহলে এখন বর্তমানে বোঝানো হচ্ছে, দেখো এই সময় বোঝানো হচ্ছে যে নগরে যারা বসবাস করে সেই সব অধিবাসীকে বলা হচ্ছে নাগরিক। আর এখন ওই সময় এটাও বোঝানো হতো যারা শাসন কার্যে সরাসরি জড়িত থাকতেন তাদেরকেই কেবল নাগরিক হিসেবে ধরা হতো। যেমন রাষ্ট্রবিজ্ঞানী যখন অ্যারিস্টটল নাগরিকের সংজ্ঞা দিচ্ছে তখন ওই সময় বলছে যে সে ব্যক্তি নাগরিক যে নগর রাষ্ট্রের প্রতিনিধিত্ব শাসন
শাসন কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তার মানে কি, তিনি তার ধারণায় নারী এবং দাসীদেরকে স্কিপ করে গেছে। তো এখানে এই যে বলা হচ্ছে যে দাসী বলতেছে, দাস আর কি, দাস এবং নারীদের নাগরিক হিসেবে গণ্য করা হতো না, ঠিক আছে ওই সময়। তাহলে কি বলা হচ্ছে, তার ধারণে অধিকাংশ জনগণকে নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত করেনি। তার মতে অধিকাংশের যথাযথভাবে নাগরিক অধিকার প্রয়োগ করার সামর্থ্য কিংবা অফুরন্ত সময় নেই। তাহলে কি নেই? অধিকার প্রয়োগ করার সামর্থ্য কিংবা অফুরন্ত সময় নেই। এটা কার মত? এটা হচ্ছে অ্যারিস্টটলের মত, ঠিক আছে। এই জন্য তখন দাস আর হচ্ছে যে নারী রয়েছে নাগরিক, তাদেরকে হচ্ছে নাগরিক হিসেবে গণ্য করা হইতো না এবং তারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারতো না। বর্তমানে নগর রাষ্ট্রের স্থলে কি হয়েছে? জাতি রাষ্ট্রের কথা, ওই যে বললাম জাতীয় রাষ্ট্রের উৎপত্তি হয়েছে, নেশন স্টেট। তো এই সময় বলা হচ্ছে যে এখনকার যে রাষ্ট্রগুলো, এগুলোর আয়তন অনেক বড় এবং এইখানে জনসংখ্যা বেশি। ওই সময় কি ছিল, ওই যে বললাম এক একটা অঞ্চলে যে মানুষ বসবাস করতো, ওই অঞ্চলের মানুষের জন্যই ওর মধ্যে যে নগর মানে তো আমরা বুঝি, নগর মানে কি, যে এখানে গ্রাম আর নগরের কথা যদি বলি তাহলে মনে করো উপজেলা পর্যায়ে এরকম বা জেলা পর্যায়ে এরকম বড় আয়তন, হ্যাঁ। কিন্তু যদি আমরা এই যে আধুনিক রাষ্ট্রের কথা আসি, জাতি রাষ্ট্রের কথা আসি, তাহলে আমাদের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার, অনেক হিউজ। তো এই এলাকায় যেটা হচ্ছে, এই যে আয়তন অনেক বড়, এইখানে জনসংখ্যা বেশি, এই জন্য কি হচ্ছে, নাগরিকের সুবিধা সমূহ প্রত্যক্ষ পরোক্ষভাবে সকলেই ভোগ করে। তাহলে এখানে যারা বসবাস করতেছে সবাই হচ্ছে এখানকার নাগরিক, এটা আমরা বোঝাচ্ছি। আগে এটাকে বোঝানো হতো না, বোঝানো হতো যে যারা শুধুমাত্র নগরে বসবাস করে এবং যারা সরকারি কাজে সরাসরি অংশগ্রহণ করে তারা শুধুমাত্র নাগরিক, দাস এবং নারীরা নাগরিক না, ঠিক আছে, কারণ তারা এরকম কোনো সুযোগ সুবিধা পায় না। কিন্তু বর্তমানে বলা হচ্ছে যে আয়তন অনেক বড়, এখানে অনেকেই বসবাস করে এবং সবাই এই সুযোগ সুবিধাটা লাভ করে, কিন্তু এত বিপুল জনসমষ্টিকে সরাসরি শাসন কার্যে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। তাই নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে জনগণের শাসন কার্যে প্রত্যক্ষ অংশগ্রহণের স্থলে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন এবং যারা রাষ্ট্রের রাজনৈতিক ও অন্যান্য সুবিধা ভোগ করে এই মাপকাঠি ধরা হয়েছে। তাহলে আগে ধরা হতো যে কারা সরাসরি অংশগ্রহণ করছে, আর এখন ধরা হচ্ছে কারা হচ্ছে তোমার হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে এবং যারা রাষ্ট্রের রাজনৈতিক অন্যান্য সুবিধা ভোগ করে। রাজনৈতিক বলতে সে পলিটিক্যাল পার্টি করতেছে, সে ভোট দিচ্ছে, এসব যে সুবিধা এবং অন্যান্য যেসব সুবিধা, রাস্তাঘাট বানাচ্ছে রাষ্ট্র, সেটা ব্যবহার করতেছে। তারপরে হচ্ছে তোমার পেনশন সুবিধা দিচ্ছে বা যে যা কিছু করতেছে সেইটা সে হচ্ছে সেই সুবিধাটা সে নিচ্ছে। তাহলে এগুলোকেই বর্তমানে ধরা হয়েছে নাগরিকের মাপকাঠি হিসাবে, ঠিক আছে। তাহলে আনুগত্য প্রদর্শন করবে এবং অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবে, সে তারাই হচ্ছে নাগরিক। বোঝা গেছে? আধুনিক ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড জে লাস্কি, কোথাকারিনী, একজন ব্রিটিশ আধুনিক ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী, তিনি তার সংজ্ঞায় বলেছেন, যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তাকেই নাগরিক বলা হয়। তাহলে বর্তমান সংজ্ঞার সাথে সেটা হচ্ছে সুযোগ সুবিধা গ্রহণ করবে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করবে, তারা হচ্ছে নাগরিক। যে কথাটা এখন মাপকাঠি হিসেবে ধরা হয়েছে, ওই কথাটা কে বলছে? হ্যারল্ড জে লাস্কি, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, সো এমসিকিউ এর জন্য জেনে রাখবা। তারপর বলা হচ্ছে যে গেটেল কি বলছেন, দেখুন গার্নার না কিন্তু গেটেল বলছে। গেটেল কে বলছে? অধ্যাপক গেটেল বলছে যে নাগরিক হচ্ছে রাষ্ট্রীয় রাজনৈতিক সমাজের সেসব সদস্য যারা উক্ত সমাজের প্রতি কর্তব্য পালনে বাধ্য থাকে, দায়িত্ব কর্তব্য যেটা রয়েছে সেটা পালনে বাধ্য থাকবে এবং সমাজ থেকে সকল প্রকার সুযোগ সুবিধা লাভের অধিকারী হন। তাহলে এটাও কিন্তু এমসিকিউ এর জন্য জাস্ট আসবে না, যদিও তাও আমি দাগ করে দিলাম এটা, ঠিক আছে। তারপর দেখো, তাহলে নাগরিকত্ব বলতে যদি আমি কি বোঝাই বলি, তাহলে শুরুতে সংজ্ঞায় যেটা দিবা সেটা হচ্ছে হ্যারল্ড জে লাস্কি যেটা বলেছেন নাগরিকের সংজ্ঞায় সেইটা দিবা, দিয়ে তারপর লিখবা যে নাগরিকত্ব বলতে বোঝায় রাষ্ট্রের রাজনৈতিক অধিকার, নাগরিক সুবিধা ভোগ করা এবং রাষ্ট্রের অর্পিত দায়িত্ব কর্তব্য পালনে বাধ্য হওয়া, ঠিক আছে। অর্থাৎ বৃহৎ অর্থে এটাকে বলা হচ্ছে নাগরিক হচ্ছেন তিনি যিনি ওই রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন এবং রাষ্ট্রের আইন, সংবিধান অন্যান্য নির্দেশের প্রতি আনুগত্য প্রদর্শন করেন, ঠিক আছে। তাহলে নাগরিকত্ব বলতে কি বোঝায় যদি আমি বলি, তাহলে ওই সংজ্ঞাটা এবং এইটুকু অংশ লিখে দিলে হবে, মার্ক করা। রাষ্ট্রের কল্যাণ সাধনে নিজের কর্মের মাধ্যমে ভূমিকা রাখেন এবং রাষ্ট্র কর্তৃক বণ্টনকৃত সকল সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকার ভোগ করেন, তারাই হচ্ছে নাগরিক। তাহলে এখানে হচ্ছে যদি খ নম্বর প্রশ্নে আসে নাগরিকত্ব, তাহলে এটার ব্যাখ্যা এটা, ঠিক আছে।
রাষ্ট্রের নাগরিক হিসেবে সকলেই সমান অধিকার ভোগ করবে। বর্তমানে নারী পুরুষ ধর্ম গোত্র নির্বিশেষে সকলেই নাগরিকত্ব অর্জন করতে পারবে। তবে পৃথিবীর বিভিন্ন দেশে নাগরিকত্ব অর্জনের শর্তাবলী বিভিন্ন রকম। যেমন আমি বললাম যে কোনো দেশে যে ওই দেশের মেয়েকে বিয়ে করলে বা ছেলেকে বিয়ে করলে তুমি নাগরিক, কোনো দেশে যে 5 বছরের বেশি বসবাস করলে তুমি নাগরিক, স্টুডেন্ট হিসেবে গেলেও নাগরিক, মানে এরকম আর কি। এক এক দেশের সিস্টেম এক এক রকম। তারপর এখানে দায় দায়িত্বের কথা বলছে যে আমরা যে নাগরিক যারা রয়েছে আমরা যেরকম হচ্ছে তোমার সুযোগ সুবিধা যেসব পাবো, অধিকার পাবো, রাষ্ট্র যেমন নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা অধিকার দিয়ে থাকে, তেমনি রাষ্ট্রের প্রতি নাগরিকদেরও কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। রাষ্ট্র থেকে আমি শুধু নিব, রাষ্ট্রকে কিছু দিব না, এমনটা হবে না, ঠিক আছে? আমাদেরও কিছু নাগরিক হিসেবে দায়িত্ব রয়েছে। সেসব উল্লেখযোগ্য দায়িত্ব কর্তব্যের মধ্যে কি কি বলা হচ্ছে? নাগরিকদের উল্লেখযোগ্য দায়িত্ব কর্তব্য। প্রধান কর্তব্য কি? দেখো, প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা। তাহলে এক, তার মানে কি? রাষ্ট্রের নির্দেশ মেনে চলবো। রাষ্ট্রের নিরাপত্তা, অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা। প্রত্যেকটা নাগরিককে সর্বদা হচ্ছে কি করতে হবে? সজাগ ও চরম ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। যেমন যদি আমরা বর্ডার গার্ডের দিকে তাকাই, তাহলে বিজিবির সাথে যে বিএসএফ এর যে একটা ঝামেলা তৈরি হয়েছিল, এখানকার লোকাল লোকজন কি করছিল? যা কাছে ছিল তাই নিয়ে যে হচ্ছে বিএসএফ এর সামনে দাঁড়াইছিল বিজিবির সাথে লোকাল লোকজন, ঠিক আছে? 3 বিঘা করিডোরের ওইখানে আর কি তার কাটা নাকি জানি নির্মাণ করতেছিল, ওইটাই বাধা দিচ্ছিল, ঠিক আছে? তাহলে এই যে একজন সচেতন নাগরিক হিসাবে তুমি যে সবসময় সজাগ থাকলা দেশের জন্য, এটা তোমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। সো ওই যে একটা প্রান্তিক একটা মানুষ, সে যে দায়িত্বটা পালন করছে, তোমার আমার উচিত ছিল এখানে যে, যদি আমি ওইখানকার লোকাল হয়ে থাকি, ওইখানে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে আমার দেশ সংক্রান্ত, আমার সেইখানে যে পার্টিসিপেট করা, দেশের জন্য কিছু করা, সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, ঠিক আছে? তারপর কি? রাষ্ট্রের প্রচলিত আইন ও সংবিধান মেনে চলা, আইনের প্রতি সম্মান দেখানো নাগরিকের অন্যতম দায়িত্ব। তাহলে প্রধান হচ্ছে আনুগত্য প্রদর্শন, এবং আরেকটা বললাম যে রাষ্ট্রের প্রচলিত আইন যে রয়েছে, সংবিধান যে রয়েছে, এগুলো মেনে চলা এবং আইনের প্রতি সম্মান দেখানো নাগরিকের অন্যতম দায়িত্ব। তাহলে এটা হচ্ছে অন্যতম দায়িত্ব, এটা ঠিক আছে? তারপর দেখো, কেউ আইন অমান্য করলে সমাজে বিশৃঙ্খলা দেখা যায়, স্বাভাবিক জীবনের ব্যাঘাত ঘটে। তাই সুষ্ঠু জীবনযাপন, শান্তি ও শৃঙ্খলা রক্ষায় প্রত্যেক নাগরিককে কি করতে হবে? আইন মেনে চলতে হবে। তারপর কি বলছে? সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া নাগরিকের পবিত্র দায়িত্ব কর্তব্য। তাহলে এটা হচ্ছে সেই 2 নাম্বার, নাগরিকের দায়িত্বের মধ্যে 2 নাম্বার। এর ফলে যোগ্য ও উপযুক্ত প্রার্থী জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন। অযোগ্য দুর্নীতিবাজ প্রার্থীকে ভোটদানে বিরত থাকতে হবে। দুর্নীতিবাজ, চাঁদাবাজ। রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস নাগরিকদের প্রদেয় কর, খাজনা, ঠিক আছে? এই জন্য কি করতে হবে? এই যে কর, খাজনা, এইটাই কি করে? রাষ্ট্র প্রশাসনিক ও প্রতিরক্ষা উন্নয়নমূলক কাজ সম্পাদনের জন্য ব্যয় করে থাকে। তাহলে কি করতে হবে? নাগরিকদের যথাসময়ে কর প্রদান করে রাষ্ট্রীয় কাজে সহযোগিতা করতে হবে। তাহলে এটা হবে সেই 3 নম্বর দায়িত্ব। রাষ্ট্রের অর্পিত দায়িত্ব অর্থাৎ রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা নাগরিকের কর্তব্য। সরকারের গৃহীত যে কোনো কাজ জনগণের কাজ। নাগরিকের সততা, কাজে একাগ্রতা, নিষ্ঠার উপর সরকারের সফলতা, উন্নতি, অগ্রগতি নির্ভর করে। তুমি একজন শিক্ষক বা হচ্ছে তুমি বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হইলে, একজন ডাক্তার হইলে, একজন হচ্ছে বড় আমলা হইলা, সচিব হইলা, তো তোমার জায়গা থেকে তুমি যদি সঠিকভাবে তোমার দায়িত্বটাকে না পালন করো, তাহলেও সেটা নাগরিক হিসাবে তুমি তোমার দায়িত্ব পালন করো নাই, প্রথম কথা। কারণ তোমার ঠিকঠাক কাজ পালনে, দায়িত্ব পালনের মাধ্যমে রাষ্ট্র সঠিকভাবে ফাংশন করতে পারবে, সঠিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারবে। যখন তুমি ফাঁকিবাজি করবা, তখন সেটা ইফেক্ট পড়বে কোথায়? টোটাল রাষ্ট্রে। এই জন্য নাগরিকদের সততা, এই যে বলতেছে যে সরকারের গৃহীত যে কোনো কাজ হচ্ছে জনগণের কাজ। নাগরিকদের সততা, কাজে একাগ্রতা, নিষ্ঠার উপর সরকারের সফলতা, উন্নতি ও অগ্রগতি নির্ভর করে। কিন্তু এটাকে কিন্তু বলছে না যে দায়িত্বের মধ্যে পড়ে, শুধু বলতেছে যে রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা হচ্ছে নাগরিকের কর্তব্য। তাহলে এটা 4 নম্বর দিব। যে কিভাবে কর্তব্য সুষ্ঠুভাবে সম্পাদন করা? ওই যে আমার পজিশনে থেকে আমি আমার যেটুকু কাজ করার দরকার সেটুকু করছি, এটা হচ্ছে আমার দায়িত্ব বা আমার কর্তব্য, ঠিক আছে, নাগরিক হিসেবে। প্রতিটি শিশুই রাষ্ট্রের নাগরিক। এখন পিতামাতার কি উচিত? পিতামাতার উচিত তার বাচ্চা কাচ্চাকে হচ্ছে টিকা দেওয়া, টিকা প্রতিষেধক দেওয়া এবং তাকে সঠিক সময় স্কুলে পাঠানো। তাহলে এই যে বিভিন্ন প্রতিষেধক, টিকাদান, সুস্থ সবল রাখা এবং নির্দিষ্ট সময় স্কুলে পাঠানো পিতামাতার দায়িত্ব। তাহলে নাগরিক হিসাবে কিন্তু এটাও একটা দায়িত্ব। 4 নম্বর গেল। তাহলে এটা হচ্ছে 5 নাম্বার। এখানে আমরা পিতামাতার দায়িত্ব লিখে দিব। তার মানে নাগরিক হিসাবে পিতামাতার এইটা দায়িত্ব। তারপর কি হবে? সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে কি হবে? সুনাগরিক হবে। তাহলে সেটা কি হবে? সুনাগরিক হলে পরিবার, সমাজ, রাষ্ট্রের কল্যাণে সে অবদান রাখতে পারবে। বয়োজ্যেষ্ঠ নাগরিকের সম্মান করা, নারীর প্রতি মর্যাদাপূর্ণ আচরণ, শিশুদের প্রতি স্নেহশীল দৃষ্টিভঙ্গি পোষণ করা প্রতিটি নাগরিকের অবশ্য কর্তব্য। তাহলে দেখো, তাহলে এখান থেকে দেখো যে তুমি গুরুজনকে সম্মান করো না, তারপর হচ্ছে নারীদের প্রতি মর্যাদাপূর্ণ না, তুমি যে সীমাকে, যে শাহবাগী হচ্ছে রেসিস্ট আচরণ করে আসো, যে তোর মতো শাহবাগীকে তো রাত্রে 12টার পরে অন্ধকারে এমনি খুঁজে পাওয়া যাবে না, এরকম টাইপের যে
স্কিন কালার নিয়ে বাজে কথা বলা, বা হচ্ছে তোমার মতদর্শের বাইরে গেলেও সে অন্য দলের রাজনীতি করে, এই জন্য তুমি যে তাকে রেপের হুমকি দিয়ে আসবা ছেলে হিসাবে, এগুলো আসলে তোমার নাগরিক হিসাবে তোমার দায়িত্বের মধ্যে পড়ে না। নারীর প্রতি মর্যাদাপূর্ণ থাকা এটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে, ঠিক আছে? সো যতটুকু পসিবল, তার মানে এই না যে কেউ তোমার সাথে এসে বেয়াদবি করে গেল, তোমাকে ধরে মেরে গেল, তুমি সেখানে চুপ করে থাকবা, তুমি লিগ্যাল অ্যাকশন নিবা, কিন্তু এমন না যে ওই মেয়েকে ধরে হচ্ছে মানে হেনস্থা করবা বা এরকম কোনো বাজে কথা বলবা, ঠিক আছে? সবসময় চেষ্টা করবা মা বোন তাদেরকে যেমনভাবে সম্মান করো, শ্রদ্ধা করো, বা তাদেরকে কেউ একটা বাজে কথা বলে তোমার যেমন খারাপ লাগবে, অন্যের বোন অন্যের মা তাদেরকেও খারাপ কথা বললে তোমার খারাপ লাগা উচিত, যে আমার বোনকেও তো বলতে পারে। সো আমি কেন অন্যের বোন বা অন্যের মাকে নিয়ে একটা বাজে গালি দিব, বাজে একটা কথা বলবো, বাজে অঙ্গভঙ্গি কেন করব? আমার বাসায় হয়তো মা বোন রয়েছে, তাই না? তো নারী হিসেবে সবাইকে সম্মান করতে হবে। কারণ আজকে তোমার মনে হতে পারে, আজকে কেউ কেউ দুষ্টামি করে এরকম বলতে পারো যে তারা তো আমাদের মা বোন, তারা তো আমার হচ্ছে মানে হচ্ছে সবাইকে যদি মা বোন ভাবি তাহলে বিয়ে করব কাকে? কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে তুমি যাকে বিয়ে করবা তাকেও তো হচ্ছে অন্যরা যাতে সম্মান করে এটা তুমি চাইবা, তাই না? তারপর যখন তুমি ওই মেয়েটাকে বিয়ে করলা, তার আরেকটা বেবি হইলো, সে তোমার মেয়ে, তখন তোমার মেয়েকেও যখন কেউ ওইভাবে টিস করবে, ওইভাবে বাজে কথা বলবে, তখন তোমার নিশ্চয়ই ভালো লাগবে না। তাহলে ওইভাবে নিজের লোকদের কথা একটু বিবেচনা করে, খুব কাছের যারা তাদের কথা বিবেচনা করে, তারপর অন্য মেয়ে অন্য নারীর প্রতি একটা খারাপ আচরণ করার কথা চিন্তা করবা। ভাববা যে আমার ফ্যামিলির কেউ হইলে, আমার অমুক হইলে আমি কি করতাম, ঠিক আছে? তারপরে নারীদের প্রতি যদি অশালীন কিছু বলতে মন চায়, তখন ভেবে মায়ের কথা, বোনের কথা, নিজের সন্তান, ভবিষ্যৎ ওয়াইফ, তাদের কথা চিন্তা করে তখন তুমি ওখান থেকে নিজেকে সরা নিয়ে আসবে, না এটা করা উচিত না, এটা আমি কেন করবো, ঠিক আছে? তারপর দেখো হচ্ছে নারীর প্রতি মর্যাদাপূর্ণ আচরণ করা, শিশুদের প্রতি স্নেহশীল দৃষ্টিভঙ্গি পোষণ করা প্রতিটি নাগরিকের কিসের মধ্যে পড়ে? অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে। তাহলে এটা 5 নম্বর পয়েন্ট ছিল। 6 নম্বরে বলেছি এইগুলা, যে বড়দের সম্মান করা, নারীর প্রতি মর্যাদাপূর্ণ আচরণ, তারপর হচ্ছে শিশুদের প্রতি স্নেহশীল দৃষ্টিভঙ্গি পোষণ করা, এইসব কিছু, ঠিক আছে? তাহলে একজন নাগরিকের আচরণ দ্বারা অন্য একজন নাগরিকের জীবন, সম্মান, সম্পদ ক্ষতিগ্রস্ত না হয় তার প্রতি মনোযোগী থাকতে হবে, যে আমি যে আমার একটা কাজ করলাম, এই কাজের কারণে অন্য একজন নাগরিকের জীবন, সম্মান, সম্পদের যাতে ক্ষতি না হয়, ঠিক আছে? এটা চিন্তা করে আমাকে কাজ করতে হবে, এটাও একটা নাগরিকের একটা কর্তব্য। সো যখন তোমার খ নম্বর প্রশ্নে আসবে তখন তুমি 3টা বা 4টা দিলে ইনাফ। যদি গ বা ঘ নম্বরে আসে তখন 6 থেকে 7টা দিয়ে দিবা। ওকে, তাহলে হচ্ছে এইটা কত নম্বর দিব? 7 নম্বর পয়েন্ট দিলাম, ঠিক আছে? তাহলে নাগরিকদের দায়িত্বের কথা আমরা এখন জানলাম। তারপর আরও কিছু রয়েছে, যে হচ্ছে তোমার নিজস্ব সংস্কৃতি, রাষ্ট্রীয় অর্জন, সফলতা, সবসময় দেশের মঙ্গল কামনা করা নাগরিকের কর্তব্য। তাহলে এটাও দায়িত্ব কর্তব্যের মধ্যে একটা। তাহলে এটা যদি আমি বলি 8 নাম্বার, এই যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার সাথে এটাকে জুড়ে দিব, ঠিক আছে? তারপর কি? জাতীয় সঙ্গীত, জাতীয় ইতিহাস, মুক্তিযুদ্ধ হইতে পারে, 24 হইতে পারে, জাতীয় বীর ও মনীষীদের অবদানকে শ্রদ্ধাপটে স্মরণ করতে হবে। যে তুমি মুক্তিযোদ্ধাদেরকে গালিগালাজ করে বেড়াইলা, তুমি জামাত শিবির করো বলে তুমি হচ্ছে 71কে লালন করো না, এই সব কিছু করা যাবে না। সবাইকে হচ্ছে সম্মানের সাথে স্মরণ করতে হবে, এবং প্রত্যেক নাগরিককে একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে আমাদেরকে টিকে থাকতে হবে। ভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা, ভিন্ন মতামত মূল্যায়ন করা, সম্মান করার মধ্যে দিয়ে জাতীয় সংহতি অর্জন করা সম্ভব। এটা প্রত্যেককে বিশ্বাস করতে হবে যে বৈচিত্র্যের মধ্যে সৌন্দর্য নিহিত। এখন ডাইভার্সিটি ইজ দ্য বিউটি। দেখো, তারপর প্রত্যেক নাগরিককে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে কি করতে হবে? প্রতিবাদ জানাতে হবে। ব্যক্তি বা প্রতিষ্ঠানের এমনকি বেআইনি কোনো কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো শক্তি বা সাহস থাকতে হবে, ঠিক আছে? এটা থাকাই আমাদের নৈতিক দায়িত্ব। তবে কোনো ক্রমে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, তাহলে সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে। যে সর্বমিত্র চাকমা যেমন হচ্ছে তোমার হুটহাট যে বড়দের গায়ে হাত তোলা বা এই টাইপের কাজ, এগুলো করা যাবে না। তবে একজন সচেতন নাগরিক হিসেবে ওইখানে সে সরাসরি পুলিশকে ইনভলভ করতে পারে, পুলিশ কল করে সাথে যে হচ্ছে যারা অপরাধী তাদেরকে ধরাই দিতে পারে, এটা করতে পারে, ঠিক আছে? তাহলে এই যে তোমার অন্যায় বা দুর্নীতির বিরুদ্ধে যে আমাদের প্রতিবাদ জানানো, এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে একজন নাগরিক হিসাবে। কিন্তু কোনো ক্রমেই আমাদের নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না, আমরা প্রশাসনকে জানাবো, এবং কোনো জায়গায় যে কোনো ধরনের হচ্ছে দুর্নীতি দেখলে আমরা কি করব? হচ্ছে এখানে প্রতিবাদ করব, ঠিক আছে? তার মানে না যে মারামারি করব। তারপর দেখো আইনের ধারণা। সাধারণভাবে আইন বলতে সামাজিকভাবে স্বীকৃত লিখিত ও অলিখিত বিধিবিধান ও রীতিনীতিকে বোঝায়। এখানে দেখো সামাজিকভাবে স্বীকৃত, লিখিত আবার অলিখিতর কথা বলছে। নর্মালি যদি তুমি চিন্তা করো তাহলে আইন যদি তুমি
নর্মালি সোসাইটিতে যারা গ্রামীণ সমাজের কথা যদি চিন্তা করো তাহলে এখানে দেখবা যে সন্ধ্যার পর মেয়েরা বাসা থেকে বের হইতে পারে না, মোড়ে বা যে কোনো দরকারে কোথাও বাজারঘাটে এরকমটা যাওয়া আসলে হচ্ছে ওইভাবে অলিখিত একটা নিয়ম হয়ে আছে যে সন্ধ্যার পর মেয়েরা আর বাসা থেকে বের হবে না। এমনকি আমরা যখন ছোটোবেলায় বড় হয়েছি তখন সন্ধ্যা মানে সারাদিন সারা বিকাল খেলাধুলা করি আমাদের মানে হচ্ছে সমবয়সী বাচ্চাদের সাথে। তারপর যেই মাগরিবের আজান দেয় তখনই দৌড়ে পালাইতে হয়, কোথায়, বাসায় আসতে হয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আসলে লিখিত কোনো নিয়ম না, কিন্তু এটা অলিখিত নিয়ম, এটা প্রচলন হয়ে আসছে আমার ফ্যামিলিতেও এটা। ঠিক আছে, যে সন্ধ্যার আজানের মধ্যেই বাসায় ফেরা, ঘরে ফেরা। ছেলেদের ক্ষেত্রে কিন্তু এটা না আবার। তো এই যে তোমার সামাজিকভাবে স্বীকৃত যেসব লিখিত বা অলিখিত বিধিবিধান রয়েছে, রীতিনীতি রয়েছে, এগুলোকে নর্মালি আইন বলা হয়। মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করা এবং সমাজের শৃঙ্খলা বজায় রাখার জন্য অধিকাংশ মানুষ আইন কানুনকে কি করে, আবার মেনেও চলে। তো রাষ্ট্রীয়ভাবে আইন কোনগুলো দেখো, যে হচ্ছে তোমার সামাজিক জীবনে যে সকল বিধিবিধান রীতিনীতি মানুষ মেনে চলে তা হচ্ছে সামাজিক আইন। ঠিক আছে, সমাজে যেসব রীতিনীতি আমরা মেনে চলে সেগুলো সামাজিক আইন। আর রাষ্ট্রীয় কাঠামোয় যদি বলি তাহলে বিভিন্ন জাতীয় নীতিমালার পরিপ্রেক্ষিতে এবং মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে কিংবা সমাজে সৃষ্ট বিভিন্ন সমস্যা প্রতিরোধে সার্বজনীনভাবে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন আদেশ নির্দেশই রাষ্ট্রীয় আইন নামে পরিগণিত হয়। তার মানে কি, সরকার বা রাষ্ট্র কি করতে পারে, হচ্ছে মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে এবং হচ্ছে তোমার বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তোমার হচ্ছে যেসব নীতিমালার পরিপ্রেক্ষিতে যেসব কি করে আদেশ নির্দেশ প্রদান করে সেটাই হচ্ছে রাষ্ট্রীয় আইন। ঠিক আছে, তাহলে এই যেসব আইন রয়েছে এই সম্পর্কে আর কি রাজনৈতিক যেসব তত্ত্ববিদ এবং বড় বড় ব্যক্তিরা রয়েছে তারা এই আইন সম্পর্কে অনেক হচ্ছে বক্তব্য দিয়েছেন, বা তাদের কিরকম বক্তব্য দেখো। টি.এইচ. গ্রিন কি বলছেন আইন নিয়ে, রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতা সমূহ হচ্ছে আইন। তাহলে এটা কিন্তু এমসিকিউতে আসে, কতে আসে, ক নম্বর প্রশ্নে জ্ঞানমূলকে যে আইন কি, তখন কিন্তু আমরা একটা দিতে পারি। হ্যাঁ, তারপর দেখো হল্যান্ডের মধ্যে কি আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম যা সার্বভৌম রাজনৈতিক শক্তি কর্তৃক প্রণীত হয়। মানে ওই যে তোমার সার্বভৌম ক্ষমতা, অভ্যন্তরীণ ক্ষমতা দিয়েই কি হয়, প্রণীত হচ্ছে আইন। ঠিক আছে, আইনের একটি উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেছেন উড্রো উইলসন। তাহলে এখানে যে এমসিকিউটা হতে পারে যে উৎকৃষ্ট সংজ্ঞাকে প্রদান করেছেন, উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেছেন হচ্ছে উড্রো উইলসন। এটা হচ্ছে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তিনি কি বলেছেন দেখো, তিনি বলেছেন আইন হলো সমাজের সেই সকল প্রতিষ্ঠিত প্রথা ও রীতিনীতি যেগুলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং সরকারের অধিকার ও ক্ষমতার দ্বারা বলবৎ। ওই যে তোমার সার্বভৌম রাজনৈতিক ক্ষমতা, ওইটা দ্বারা সে সোসাইটিতে প্রতিষ্ঠা করে ফেলছে। সুতরাং সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং মানুষের সামাজিক কল্যাণের জন্য গৃহীত সুনির্দিষ্ট নিয়মের সমষ্টিকে আইন বলা হয়। তাহলে সর্বশেষ যদি আমরা আইনের সংজ্ঞা চাই ক নম্বর প্রশ্নে, তাহলে এইটাকে লিখে দিলেই এনাফ। কারণ নাম ধরে চাইলে তো সেটা দিতে হতে পারে, কিন্তু যদি কারণ নাম ধরে না চাই, নর্মালি যদি বলে যে আইন কি, তখন এটা দিয়ে দিবা। ঠিক আছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা সুন্দর সংজ্ঞা। তারপর দেখো উপরিক্ত যেসব সংজ্ঞা সেসব থেকে আইনের কিছু বৈশিষ্ট্য পাওয়া গেছে, সেটা হচ্ছে আইন মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে, বাহ্যিক আচরণ এবং কাজকর্মকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, যে কীরকম ধরনের সে অন্য মানুষের সাথে কীরকম আচরণ করবে এবং কোনো সমস্যা, তার কার্যকলাপ কোনো ধরনের সোসাইটিতে কোনো ধরনের সমস্যা তৈরি করছে কিনা, এই সব কিছু নিয়ন্ত্রণ করে কি আইন। আইন হচ্ছে সার্বজনীন, তার রাষ্ট্রের সকলের উপর সমানভাবে প্রযোজ্য। তাহলে আইন সবার জন্য সমান, এক কথায়। আইন হচ্ছে এক ধরনের আদেশ বা নিষেধ যা সকলকেই মান্য করতে হয়, যারা আইন অমান্য করে তাদের সাজা পেতে হয়। তাহলে সকলকেই মান্য করতে হয়, সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য, আইন সবার জন্য সমান। আর আরেকটা পয়েন্ট কি, সবাইকে এটা মেনে চলতে হয়, যারা মানবে না তাদের কি করতে হবে, শাস্তি পেতে হবে। ঠিক আছে, আইন রাষ্ট্রীয় কর্তৃত্বমূলক কর্তৃপক্ষ হতে স্বীকৃত এবং আরোপিত। তাহলে আইন রাষ্ট্র কর্তৃক আরোপিত, আইন রাষ্ট্রীয়। ঠিক আছে, রাষ্ট্র থেকে আরোপ করা হয়েছে। আইন হলো সমাজ স্বীকৃত প্রথা ও রীতিনীতি। তাহলে আইন হচ্ছে আবার সমাজ স্বীকৃতও হতে হবে। শুধু যে রাষ্ট্র চাপাই দিছে, সমাজ এটার মানুষজন এটাকে গ্রহণ করে নেয়, তখন এটা কিন্তু হবে না। যেমন যদি আমি বাল্যবিবাহের কথা বলি, তাহলে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত বাংলাদেশের বেশিরভাগ গ্রামীণ সমাজে 15-16 বছরের বাচ্চাকে বিয়ে দেওয়া হচ্ছে। বাচ্চা বলতেছি কারণ হচ্ছে বাংলাদেশের আইন অনুযায়ী 18 নিচে যারা, তারা সবাই বাচ্চা, শিশু। তো তাদের আসলে বিয়ে দেওয়া যাবে না, 18-র পর থেকে দেওয়া যাবে। তো সেই ক্ষেত্রে আইন অনুযায়ী যেহেতু হচ্ছে তোমার এটা প্রচারিত হয়ে আছে সমাজে, কিন্তু সমাজের মানুষ কি করতেছে, এর বাইরে 16 বছর, 15 বছর, 14 বছরে বিয়ে শাদী দিয়ে দিচ্ছে স্কুল পড়ুয়া একটা বাচ্চাকে, তাই তো? মানে আইন অনুযায়ী বাচ্চা, কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী। তো এই যে সমাজের লোকজন সেটাকে মেনে নাই, তার মানে কিন্তু এটার আইনের যে শাসন সেটা আসলে বাংলাদেশের সমাজে হচ্ছে না। দ্যাটস ওয়াই এই আইনটা
কি করতেছে, মানুষ মেনে চলতেছে না, ঠিক আছে, আইনের শাসন নেই। এখন এই যে সমাজের স্বীকৃত এবং প্রথা ও রীতিনীতি হইতে হবে সেটাকে আইন বানাইতে গেলে, তাহলে সমাজের মানুষজন যদি এটাকে অ্যাকসেপ্ট না করে তাহলে এটাকে আইন হিসাবে তারা যদি না মানে তাহলে কেউ তো এটাকে মানবে না, তাই না? তখন অপোজ করবে, প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে। আইনের বিভিন্ন উৎস রয়েছে, এখানে 6টা উৎসের কথা বলা হয়েছে, 6টা প্রধান উৎসের কথা বলা হয়েছে। এটা হচ্ছে তোমার এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এগুলো কি কি দেখো, 1 নম্বর বলা হচ্ছে যে প্রথা। প্রথা কি? প্রাচীনতম সবচেয়ে উৎস, যে হচ্ছে মনে করো যে হচ্ছে বিভিন্ন ধরনের অভ্যাস ছিল বা রীতিনীতি ছিল, সেগুলো হচ্ছে তোমার সামাজিক প্রথা। এখানে বলা হচ্ছে বিশেষ করে যে ব্রিটেনের অধিকাংশ আইন এই প্রথা থেকে এসেছে। যেমন ব্রিটেনের আইন কিন্তু অলিখিত, ইংল্যান্ডের আইন হচ্ছে অলিখিত। বিভিন্ন সামাজিক রীতিনীতি বা প্রথা ছিল যেগুলো আসলে ওইভাবে হচ্ছে তোমার প্রাচীন কাল থেকে প্রচলিত হয়ে আসছে। তো এই প্রথা থেকে যে আইন সেটা হচ্ছে ব্রিটেনে। কোথায় সেটা? সেটা হচ্ছে ব্রিটেনে। তারপর দেখো 2 নম্বর উৎস হচ্ছে ধর্ম। কি ধর্ম? ধর্মের গুরুত্ব অপরিসীম। এখন প্রাচীনকাল থেকেই মানুষ হচ্ছে ধর্মের মানে ঐশ্বরিক আইন অনুসরণ করে আসছে, মানে ঈশ্বর প্রদত্ত ধর্ম থেকে ওইসব আইন অনুসরণ করে আসছে। এই ধর্ম, ধর্মীয় অনুশাসন, ধর্মগ্রন্থ আইনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হিসাবে পরিচিত। তাহলে অন্যতম গুরুত্বপূর্ণ উৎস, এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। দেখো তাহলে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা করলে পাপ হবে, কোনটা করলে হচ্ছে পুণ্য হবে বা হচ্ছে তোমার নেকি হবে, এই সব কিছু কিন্তু ধর্ম ঠিক করে দেয়। তারপর দেখো ধর্মভিত্তিক রাষ্ট্রে ধর্মীয় বিধান রাষ্ট্রীয় আইন হিসেবে চিহ্নিত করা হয়। যেমন ইসলামী রাষ্ট্রে মানে যেগুলোতে শরিয়া প্রতিষ্ঠিত রয়েছে, এই যে দেখো কোরআন ও শরিয়ার উপর নির্ভরশীল ইসলামী রাষ্ট্র সৌদি হইতে পারে। হ্যাঁ, হিন্দু আইনও মূলত হিন্দুদের ধর্মীয়, হিন্দু আইন তাহলে কি হয়েছে, হিন্দুদের ধর্মীয় গ্রন্থ বেদ, গীতা, রামায়ণ এসবের উপর নির্ভরশীল। বর্তমান যুগেও ধর্মীয় রীতিনীতি আইন রূপে গ্রহণ করে রাষ্ট্রীয় প্রবর্তন করা হয়। বাংলাদেশে বিবাহ, উত্তরাধিকার সূত্রে প্রভৃতি বিষয়ে মুসলমান ও হিন্দু সম্প্রদায় নিজ নিজ ধর্মীয় বিধিবিধান ও আইন মেনে চলে। তাহলে দেখো এই যে বিবাহ, উত্তরাধিকার প্রভৃতি বিষয়ে মুসলমান ও হিন্দু সম্প্রদায় নিজ নিজ ধর্মীয় বিধিবিধান ও রাষ্ট্রীয় আইন মেনে চলে। তাহলে সকল ধর্মেরই অন্যতম প্রধান শিক্ষা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি মর্যাদাপূর্ণ আচরণ করা। তাহলে এই যে সবার প্রতি সমান আচরণ করা, এটা সব ধর্ম থেকে আসছে। তাহলে এটা সোর্স কি? এটা হচ্ছে সেই ধর্ম, ঠিক আছে। এবং ধর্ম অনুযায়ী দেখো বাংলাদেশের বিবাহের ক্ষেত্রে ধর্ম অনুযায়ী তোমার হচ্ছে মানে ইসলাম ধর্মে আসলে কম বয়সে বিয়েকে ওইভাবে না করা হয় নাই। তারপরে উত্তরাধিকারের কথা যদি বলি তাহলে হচ্ছে তোমার হিন্দু মুসলমান সম্প্রদায়ের এসব যে উত্তরাধিকার সংক্রান্ত যেসব আইন, এগুলো আসলে তোমার বাংলাদেশের যে আইন সেটা আসলে ধর্ম থেকে আসছে। যেমন ছোট বয়সে বিয়ে দেওয়া ইসলামের জায়েজ আছে। তারপরে হচ্ছে সম্পত্তি 3 ভাগে 2 ভাগ ছেলে পাবে, 1 ভাগ মেয়ে পাবে, এবং বউ মানে বিবাহ হয়ে যাওয়ার পর ওই মেয়ে তার হাজবেন্ডের সম্পত্তি থেকে একটা অংশ পাবে। তো সব মিলাই মেয়েদের একটা তোমার হচ্ছে 2 জায়গা থেকে পেয়ে তার একটা ব্যালেন্স হচ্ছে। এবং ছেলেরা যেহেতু শুধুমাত্র বাবার সম্পত্তিই পাচ্ছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হচ্ছে তোমার ইসলাম ধর্ম অনুযায়ী আসলে ওই আইনটা বাংলাদেশে প্রচলিত রয়েছে। তাহলে এইসব ধর্মের এইসব যে আইনগুলো দেখতে পাচ্ছি আমরা, এই আইনগুলোর উৎস কি? এই আইনগুলোর উৎস হচ্ছে ধর্ম, ঠিক আছে। তারপর বিচার সংক্রান্ত আইনের কথা যদি বলি তাহলে এখানে বিচারকের রায় অথবা বিচার বিভাগীয় রায় আইনের একটা উৎস। তাহলে এখানে আমি কি বিভাগ হচ্ছে তোমার ব্যাখ্যা যদি আমি চাই তাহলে কি দিবা, যে যদি কোনো বিচারক প্রচলিত আইনের মাধ্যমে কোনো একটা মামলা নিষ্পত্তি করতে না পারে তখন সে তার নিজের বুদ্ধি, মেধা, প্রজ্ঞার মাধ্যমে প্রচলিত আইনের সঙ্গে সঙ্গতি রেখে একটা আইনের একটা নতুন ব্যাখ্যা দেয়, ব্যাখ্যা দিয়ে একটা রায় প্রদান করে। এটা হচ্ছে দৃষ্টান্ত হয়ে যায় পরবর্তীতে, এবং এইটা একসময় আইনে প্রণীত হয়। এই যে দেখা যাচ্ছে বিচারকের রায়ও আইনের একটা উৎস এইভাবে। তাহলে কি বললাম, যে আইন রয়েছে ওই আইনের ধারা অনুযায়ী সে বিচারটা করতে পারতেছে না, মামলা নিষ্পত্তি করতে পারতেছে না, তখন ওর সাথে সামঞ্জস্য রেখে কাছাকাছি করেও একটা নিজের মতো করে ব্যাখ্যা তৈরি করে, ঠিক আছে। ব্যাখ্যা তৈরি করে সেই অনুযায়ী একটা এই মামলাটা নিষ্পত্তি দেয় বা রায় দেয়। তখন এই যে রায় দিচ্ছে, মীমাংসা করে ফেলছে, এটা একটা দৃষ্টান্ত হয়ে যায়, পরবর্তীতে এটাই আইন হয়ে যায়। তাহলে এইভাবেই বিচার সংক্রান্ত বিচারকের যে জিনিসপত্র, বিচারকের রায়, এটা একসময় আইনের একটা উৎস হয়ে যায়। বোঝা গেছে? তারপর বিজ্ঞানসম্মত আলোচনার ক্ষেত্রে বলা হচ্ছে যে আইন বিষয়ক গ্রন্থাবলী আইনের উৎস হিসেবে কাজ করে। যেমন আইনবিদদের বিজ্ঞানসম্মত আলোচনা ও তাদের আইন বিষয়ক গ্রন্থাবলীও আইনের উৎস হিসেবে কাজ করে। মানে বিভিন্ন আইনের বই রয়েছে তাদের বিচারকদের, সেই সব বই থেকেও আমরা হচ্ছে কি করতে পারি, আইন পাইতে পারি। কেমন? আইনবিদদের ব্যাখ্যা রয়েছে, মূল্যায়ন রয়েছে, আলোচনা রয়েছে। যে একটা জিনিস রয়েছে এস্টাবলিশ, সেটার ব্যাখ্যা দিচ্ছে সে, সেটার ক্রিটিসিজম করতেছে, মূল্যায়ন করতেছে, কতটুকু এটা গ্রহণযোগ্য, সমাজের জন্য এটা কতটুকু ফিট করে, হ্যাঁ, এবং এটার উপর যে আলোচনা করতেছে, এইসব আলোচনার ভিত্তিতে সে একটা বই পাবলিশ করেছে। ওই বইটা একসময় সোর্স হতে পারে, রেফারেন্স বুক হিসেবে, ওইখান থেকে আইন প্রণয়ন করা হতে পারে একটা দেশে, ঠিক আছে। তাহলে ব্রিটেনের আইন ব্যবস্থায় আইনবিদ কোক, ব্ল্যাকস্টোন, আমেরিকায় হচ্ছে কেন্ট, ইসলামী আইনের ক্ষেত্রে ইমাম আবু হানিফা প্রমুখের অভিমতই আইনের মর্যাদা লাভ করেছে।
তাহলে কিভাবে বিজ্ঞানসম্মত আলোচনা হচ্ছে আইনের উৎস হতে পারে সেটার ব্যাখ্যা হচ্ছে ওইখানে রয়েছে। ন্যায়বোধের কথা যদি বলি তাহলে প্রচলিত আইনের মাধ্যমে যখন ন্যায় বিচার করতে পারছে না সেই বিচারক, তখন সে নিজস্ব সামাজিক নীতিবোধের আলোকে ন্যায্য রায় প্রদান করছে, সেইটা যখন পরবর্তীতে আইনের মর্যাদা লাভ করবে তখন সেটা হবে একটা ন্যায়বোধ থেকে। তাহলে ন্যায় নীতি ও ন্যায়পরায়ণতা আইনের একটি প্রকৃষ্ট উৎস। ব্যাখ্যা হয়ে গেছে। আইনসভা কি? তাহলে ন্যায়বোধে হচ্ছে সামাজিক যে নীতিবোধ রয়েছে ওইটার প্রেক্ষিতে কি করবে, রায় দিবে, ঠিক আছে। তারপর আইনসভার ক্ষেত্রে বলছে আধুনিক রাষ্ট্রে আইনসভাই বাংলাদেশের আইনসভা পার্লামেন্ট, ঠিক আছে। আইনসভা হচ্ছে আইন প্রণয়নের প্রধান উৎস। সকল গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভা বা আইন পরিষদ রয়েছে। এই আইনসভায় দেশের জনগণের স্বার্থকে লক্ষ্য রেখে, তাহলে কি থাকে তাদের লক্ষ্য, জনগণের স্বার্থ থাকে লক্ষ্য। প্রয়োজনীয় আইন কি হয়, প্রণয়ন করা হয় এবং সংস্কার করা হয়। কি করা হয়, প্রণয়নও করা হয় এবং সংশোধন করা হয়। এছাড়া রাষ্ট্রীয় যে সংবিধান রয়েছে, রাষ্ট্রপ্রধানের জারিকৃত যে প্রশাসনিক ডিক্রি মানে হচ্ছে তোমার মনে করো যে আদেশ আর কি, হ্যাঁ, বৈদেশিক চুক্তি, তারপরে আন্তর্জাতিক আইন, এই কনভেনশনের রেটিফিকেশন, এসব আইন হিসেবে গৃহীত হয়। ওকে, তাহলে আইনের উৎস যে 6টা, ওই যে 6টা ব্যাখ্যা করা হয়েছে। এখন সুশাসন প্রতিষ্ঠায় আইনের অনুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনের অনুশাসন বলতে বোঝায় আইন একটা প্রতিষ্ঠিত হয়ে আছে যে এত ধারা মোতাবেক এইটা না করলে মানুষের এই অপরাধ হিসেবে চিহ্নিত হবে এবং এইটার জন্য এই শাস্তি রয়েছে, এবং এটা যখন আমার এস্টাবলিশ রয়েছে আইন হিসাবে, কিন্তু আমার সমাজে এই মানুষজন এটাকে মানে না এবং হচ্ছে এই সংক্রান্ত অপরাধ করলে তার পরিপূর্ণ বিচার হচ্ছে না, ঠিকঠাক করে বিচার হচ্ছে না, সেই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, আইনের শাসন নেই, অনুশাসন নেই। এখন যদি কোনো দেশে আমরা গুড গভর্নেন্স চাই, সুশাসন চাই, সেই ক্ষেত্রে কি করতে হবে, এই যে তোমার হচ্ছে সুশাসন প্রতিষ্ঠায় এই যে আইনের অনুশাসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই করতে হবে। রাষ্ট্রে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হলে কি হবে, সকল নাগরিক সমানভাবে স্বাধীনতা পাবে এবং রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা পাবে। তাহলে সমানভাবে স্বাধীনতা পেতে গেলে এবং সুযোগ সুবিধা পেতে গেলে কি করতে হবে, আইনের শাসন থাকতে হবে। কেউ কারো অধিকার ক্ষুণ্ণ করতে পারে না। সাধারণভাবে আইনের অনুশাসন দুটি ধারণাকে প্রকাশ করে, একটা হচ্ছে আইনের প্রাধান্য আর আইনের দৃষ্টিতে সকলের সাম্য। তাহলে এটা হচ্ছে আইনের অনুশাসন দুটি ধারণা প্রকাশ করে। সেই দুটি ধারণা কি, এক নম্বর হচ্ছে আইনের প্রাধান্য, আর একটা হচ্ছে আইনের দৃষ্টিতে সকলের সাম্য, মানে সবাই সমান। আইনের প্রাধান্য বজায় থাকলে সরকার স্বেচ্ছাচারী হতে পারে না। তাহলে যখন আইনের প্রাধান্য থাকবে তখন সরকার কি হতে পারবে না, স্বেচ্ছাচারী হতে পারবে না, ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। তারপর হচ্ছে বিনা অপরাধে কি করতে পারবে না, কাউকে গ্রেপ্তার করতে পারবে না, বিনা বিচারে কাউকে আয়নাঘরে আটকে রাখতে পারবে না, কাউকে শাস্তি দিতে পারবে না, মৃত্যুদণ্ড দিতে পারবে না। তারপরে এইসব শাসনের পরিপন্থী, ঠিক আছে, যখন আইনের প্রাধান্য থাকবে। আইনের প্রাধান্য নাগরিক স্বাধীনতার রক্ষা কবচ। আইনের প্রাধান্য হচ্ছে নাগরিক হচ্ছে স্বাধীনতার রক্ষা কবচ। সমাজে আইনের প্রাধান্য প্রতিষ্ঠিত হলে কেউ আইন অমান্য করে অন্যের অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না। এই যে অন্যের অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না। সরকারও কারো ব্যক্তি স্বাধীনতায় অযৌক্তিক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে সাহস পাবে না। তাহলে এইগুলো সব পয়েন্ট হচ্ছে যে আইনের অনুশাসনের দুইটা ধারণা প্রকাশ করছে, একটা হচ্ছে আইনের প্রাধান্য, একটা হচ্ছে সবার সমতা, তাই তো। তাহলে আইনের প্রাধান্য থাকলে এই কাজগুলো হবে না। কি হবে না, দেখো এখানে 1 নম্বর বলা হচ্ছে সরকার স্বেচ্ছাচারী হচ্ছে না, 2 নম্বরে হচ্ছে সে ক্ষমতা অপব্যবহার করতে পারছে না, 3 নম্বর কাউকে গ্রেপ্তার করতে পারছে না, তারপরে হচ্ছে বিনা বিচারে কাউকে আটকে রাখতে পারছে না, তারপর হচ্ছে তোমার কাউকে শাস্তি দিতে পারছে না, তারপরে হচ্ছে তোমার নাগরিক কি করতে পারছে না, অন্যের অধিকারে হচ্ছে হস্তক্ষেপ করতে পারছে না, 6 নম্বর। তারপর কি 7 নম্বর হচ্ছে সরকার কারো বাক স্বাধীনতায় অযৌক্তিক হস্তক্ষেপ করতে পারছে না, ঠিক আছে। এই যে তাহলে এখানে অযৌক্তিক হস্তক্ষেপ করতে পারছে না, এতটুকু লিখে দিবা, শেষ। ওকে, তারপর দেখো, তারপরে হচ্ছে আইনের দৃষ্টিতে সাম্য বলতে আমরা কি বুঝি। তাহলে যে দুইটা ধারণাকে প্রকাশ করছিল, একটা হচ্ছে আইনের প্রাধান্য আর আইনের সাম্যের কথা যদি বলি, তাহলে এখানে বোঝাচ্ছে যে ধনী দরিদ্র, সবল দুর্বল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যে আইনের দৃষ্টিতে সমান। আইনের চোখে কেউ বাড়তি সুবিধা পাবে না, সবার জন্য একই আইন প্রযোজ্য। একজন গরিব মানুষ হচ্ছে তোমার মার্ডার করে যে শাস্তি পাবে, একজন ধনী মানুষ যদি মার্ডার করে কাউকে তাহলে সেও সমান শাস্তি পাবে, ঠিক আছে। রাষ্ট্রে ব্যক্তি স্বাধীনতা তখনই খর্ব হয় যখন আইনের অনুশাসন থাকে না, ব্যক্তি স্বাধীনতা, ঠিক আছে। আইনের শাসনের অভাবে নাগরিকটা কি হয়, হয়রানির শিকার হতে পারে। বিচার বিভাগের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি না হলে আইনের শাসন কি হবে না, কায়েম হবে না। তাহলে এই যে তোমার আইনের দৃষ্টিতে সাম্য বলতে কি বোঝায়, এটার ব্যাখ্যা হচ্ছে এই যে সবাই সমান হচ্ছে, তোমার কেউ বাড়তি সুবিধা পাবে না, সবার জন্য সমানভাবে আইন প্রযোজ্য হবে। এতটুকু পর্যন্ত ব্যাখ্যা দিলেই হবে, ঠিক আছে।
তারপর দেখো আমরা কিছু এমসিকিউ দেখবো, বহু নির্বাচনী প্রশ্ন। ম্যাকাইভারের মতে রাষ্ট্রের প্রধান কাজ কোনটা? রাষ্ট্রের প্রধান কাজ হচ্ছে তোমার আইন শৃঙ্খলা রক্ষা করা, ঠিক আছে? রাষ্ট্রের প্রধান কাজ কি? আইন শৃঙ্খলা রক্ষা করা। আর এই যে তোমার কর্মসংস্থান সৃষ্টি, রাস্তাঘাট নির্মাণ, মুদ্রা প্রচলন, এগুলো সব কি? গৌণ কাজ, ঠিক আছে? ঐচ্ছিক কাজ, কল্যাণমূলক কাজ। তারপর দেখো এখানে উত্তর আছে, তাহলে উত্তর এভাবে দেখি। নাগরিকের দায়িত্ব কি? দেখো, জননিরাপত্তা বিধান করা, শিল্প কারখানা সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করা, সুবিবেচনার সাথে ভোট দেওয়া। নাগরিকের কথা কিন্তু বলছে, নাগরিকের, হ্যাঁ? তাহলে এই যে সুবিবেচনার সাথে ভোট দেওয়া, এটাই হচ্ছে তোমার নাগরিকের অধিকার, আর বাকিগুলো কার? রাষ্ট্রের অধিকার। তারপর দেখো রাষ্ট্রের দায়িত্ব আর কি। আইনের বৈশিষ্ট্য কি? দেখো, মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে আইন, করে তো, বাহ্যিক আচরণ এবং কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে, তাহলে এইটা ট্রু। তারপর কি? সকলের অধিকার সংরক্ষণ করে, অবশ্যই আইন সবার জন্য সমান, তাহলে সকলের অধিকার সংরক্ষণ করলো। আইন অমান্যকারী শাস্তির বিধান করে, শাস্তি দেয়, তাহলে 1, 2 ও 3 হবে, ঠিক আছে? তারপর দেখো গত 11 মার্চ 2025 তারিখে ফিলিপাইনের সাবেক রাষ্ট্রপতি রদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করা হয়েছে, হ্যাঁ? অভিযোগ করা হয় তিনি 2016 থেকে 22 সাল পর্যন্ত রাষ্ট্রপতি থাকাকালীন সময় কি করেছিল? বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পরিচালনা করেছিল। তার মানে বিচার ছাড়াই মানুষকে মেরে ফেলছিল। তাহলে দেখো এখানে কি বলতেছে, যে এই যে কাজটা করছে সেটা আইনের যে বৈশিষ্ট্য দেখা যাচ্ছে সেখানে কি? আইনের সার্বজনীনতা, তার জন্য আইন সমান। ওই রাষ্ট্রপতি সে যেহেতু অপরাধ করছে তার জন্য আইন সমান, ঠিক আছে? আইনের দৃষ্টিতে সকলে সমান, ঠিক আছে? কেউ আইনের ঊর্ধ্বে নয়, হ্যাঁ, ঠিক আছে? তাহলে সবগুলো সে অপরাধ করছে, মানে সবগুলো আইনের বৈশিষ্ট্যের সাথে কোন হচ্ছে ওই ঘটনার দেখা যাচ্ছে 1, 2 ও 3, ঠিক আছে? তারপর দেখো কোনটি রাষ্ট্রের মুখ্য কাজ? মুখ্য কোনটা, গৌণ কোনটা আমরা তো জানি। মুখ্য মানে অবশ্যই করতে হবে। তাহলে দেখো বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা, শিক্ষায় যে কাজ করা, ওটা তার ঐচ্ছিক কাজের মধ্যে ছিল নাকি মুখ্যের মধ্যে ছিল? পানীয় জলের সুব্যবস্থা, দ্রব্যের দাম নিয়ন্ত্রণ রাখা, প্রতিষেধক টিকা প্রদান করা। তাহলে এইটা ছিল তোমার, এটা হচ্ছে তোমার ছিল গৌণ কাজ বা ঐচ্ছিক কাজ। এটাও হচ্ছে তোমার ঐচ্ছিক কাজ। গৌণ আর ঐচ্ছিক কিন্তু একই, ঠিক আছে? আমি 3টা নামে দিলাম যাতে হচ্ছে তোমার 3টা এখন মনে থাকে, 3টা যে একই জিনিস সেটা যাতে মনে থাকে। কল্যাণমূলক কাজ। তাহলে দ্রব্যমূল্যের মান, দাম নিয়ন্ত্রণে রাখা, এইটাই হচ্ছে তোমার মুখ্য বা অত্যাবশ্যকীয় কাজ। অত্যাবশ্যকীয় কাজ, ঠিক আছে? তাহলে গ নম্বরটাই হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো তথ্য অধিকার আইনে কোন স্বাধীন প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে? কোন স্বাধীন প্রতিষ্ঠানের হয়েছে? তথ্য কমিশনের সৃষ্টি হইতে পারে। তথ্য অধিকার আইনে কোন প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে? তাহলে তথ্য অধিকার আইন হচ্ছে একটা আইন, কোন প্রতিষ্ঠান? তথ্য কমিশন, ঠিক আছে? তারপর দেখো নাগরিক স্বাধীনতা রক্ষা কবচ কোনটি? সংবিধানের প্রাধান্য দিচ্ছে এখানে, শাসন বিভাগের প্রাধান্য দিচ্ছে, আইনের প্রাধান্য দিচ্ছে, নাকি বিচার বিভাগের? অবশ্যই আইনের প্রাধান্য দিচ্ছে। নিচেই আমরা পড়ে আসলাম, 2টা ধারাকে, 2টা মতকে প্রকাশ করতেছিল। তারপর দেখো রাষ্ট্রের উপাদান কয়টা? 4টা উপাদান অবশ্যই। ওই যে নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব। তারপর দেখো তারপর পয়েন্ট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনককে কে? অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক। তিনি কিন্তু ওই যে দাস আর নারীদের ভোটাধিকারের কথা বলে নাই, শুধুমাত্র যারা রাষ্ট্রের কাজে সরাসরি অংশগ্রহণ করবে, নগরে বসবাসরত, তারাই হচ্ছে নাগরিক। অ্যারিস্টটলের ওই সময়কার বক্তব্য ছিল, কারণ তখন ছিল নগর রাষ্ট্র, হ্যাঁ, নগর রাষ্ট্র, আর এখন কি হয়েছে? জাতি রাষ্ট্র। তারপর দেখো আইনসভা কিসের উপর লক্ষ্য রেখে আইন সংশোধন করে থাকে? আইনসভা কিসের উপর লক্ষ্য রাখে? এই যে তোমার জনগণের উপর। ওই যে আমি এমসিকিউতে কিন্তু দাগাই দিয়েছি বইয়ের মধ্যে। তারপর দেখো নিচের কোনটির সাথে রাষ্ট্রের নিবিড় সম্পর্ক রয়েছে? কোনটির সাথে রাষ্ট্রের নিবিড় সম্পর্ক রয়েছে? সরকারের সাথে, জনগণের সাথে, শাসন বিভাগের সাথে, নাকি হচ্ছে তোমার আইন বিভাগের সাথে? অবশ্যই নিবিড় সম্পর্ক রয়েছে কার সাথে? জনগণের সাথে। স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই হচ্ছে রাষ্ট্র। তাহলে স্বয়ংসম্পূর্ণ জীবনযাপন করতে গেলে এই যে রাষ্ট্রের সংজ্ঞাটা দিয়েছে, ওই যে বলছিলাম যে একটা সংজ্ঞা দিয়ে বলবে যে উক্তিটি কার, এটা কিন্তু দিয়েছিল অ্যারিস্টটল। কে দিয়েছিল? রাষ্ট্র সম্পর্কে এই বক্তব্য অ্যারিস্টটল দিয়েছিল, যে কয়েকটা গ্রাম এবং গ্রামের সমন্বয় আর কি। রাষ্ট্রের উৎস কয়টা? রাষ্ট্রের উৎস 6টা, আমরা পড়ে এসেছি। তারপর দেখো এটাতে কিন্তু ব্রড কোশ্চেন আসতে পারে, সেই ক্ষেত্রে কিরকম আলোচনা করবো? 2-1 লাইন করে ব্যাখ্যা দিবা, ওই পয়েন্টগুলো দিবা, মনে করো ব্লু পেন দিয়ে, এবং ওটার ব্যাখ্যা লিখবা কালো কলম দিয়ে, 2-1 লাইন করে একটু ফাঁকা ফাঁকা করে লিখলে, যে 6টা পয়েন্টে 12টা লাইন হইলে একটা পেজ ফিল আপ হয়ে গেছে। তাহলে আমার হয়ে গেছে প্রশ্নের উত্তর। 1 পেজ লিখলে এনাফ, 1.5 পেজ লিখলে খুব ভালো হয়। ঘ নম্বর প্রশ্নে রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা হচ্ছে কি? সার্বভৌমত্ব। তারপর দেখো ক দেশের সরকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের জন্য একটি জাদুঘর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়? এটি রাষ্ট্রের কি ধরনের কাজ? জাদুঘর প্রতিষ্ঠা করা কি ধরনের কাজ? এটা অবশ্যই হচ্ছে ঐচ্ছিক কাজ। আর অপরিহার্য যেটা মুখ্য সেইটা,
তাই না? তাহলে ঐচ্ছিক কাজ। তারপর দেখো বাংলাদেশের সরকার তথ্য অধিকার আইন জারি করে কবে? 2009 সালে, চোখ বন্ধ করে। এপ্রিল মাসের কত তারিখ? 5 তারিখ। ঠিক আছে, এটা মনে রাখবা। তারপর দেখো সার্বভৌমত্বটা আসলে কি? সার্বভৌমত্ব হচ্ছে সরকারের চূড়ান্ত ক্ষমতা, নাকি হচ্ছে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা, নাকি সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা। যে একটা দেশে যদি সরকার পরিবর্তন হয় তাহলেও তার সার্বভৌমত্ব কোনোভাবে মানে অক্ষুণ্ণ হবে না। ঠিক আছে, তাহলে সার্বভৌম ক্ষমতা কোনো সরকারের না, এটা হচ্ছে রাষ্ট্রের। বোঝা গেছে? মানে সরকারের চূড়ান্ত ক্ষমতা মানে হচ্ছে নাকি রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা? আচ্ছা, সার্বভৌমত্ব ক্ষমতা হচ্ছে কে অ্যাপ্লাই করতে পারে? রাষ্ট্রের কি কোনো ক্ষমতা রয়েছে? রাষ্ট্রের কিন্তু কোনো ক্ষমতা নেই। ঠিক আছে, রাষ্ট্রের ক্ষমতা নেই। রাষ্ট্র হচ্ছে একটা নির্দিষ্ট ভূখণ্ড যার একটা জনসমষ্টি রয়েছে। তাহলে এটা হচ্ছে একটা জনসমষ্টি রয়েছে, একটা নির্দিষ্ট ভূখণ্ড, তাই তো। কিন্তু যখন আমি এটাকে পাওয়ার প্র্যাকটিসের দিক দিয়ে নিয়ে যাব তখন সেই ক্ষমতাটা চর্চা করবে কে? ক্ষমতার চর্চা করবে কে? এই সরকার করবে। তাহলে সরকারই হচ্ছে চূড়ান্ত ক্ষমতা, সার্বভৌমত্ব হচ্ছে সরকারের চূড়ান্ত ক্ষমতা। ওকে, তারপরে হচ্ছে স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠন হচ্ছে রাষ্ট্র। এটা কে বলছে? এটা বলছে হচ্ছে অ্যারিস্টটল রাষ্ট্রের সংজ্ঞায়। তারপর দেখো শাসক গোষ্ঠীর পরিবর্তন রাষ্ট্রের কোন উপাদানের স্থায়িত্বকে নষ্ট করে না? ওই যে সার্বভৌমত্বকে নষ্ট করে না। শাসক গোষ্ঠীর পরিবর্তন মানে যারা শাসন করতেছে, সরকারে যারা ছিল, আগে আওয়ামী লীগ ছিল, এখন হচ্ছে বিএনপি আসছে, কোনোভাবে তার সার্বভৌমত্বকে নষ্ট হয়েছে? বাংলাদেশের হয় নাই। তারপর দেখো ইসলামিক রাষ্ট্রের আইন প্রধানত কোরআন ও শরিয়ার উপর নির্ভরশীল। এক্ষেত্রে আইনের কোন উৎসকে প্রাধান্য দেওয়া হয়? ধর্মকে। অবশ্যই ধর্ম থেকেই তো ধর্মীয় গ্রন্থ, রাইট? তারপর দেখো কিছু সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখবো যে ক রাষ্ট্রের জনগণ কর্তৃক নির্বাচিত একজন জনপ্রতিনিধি মোবারক হোসেন, ঠিক আছে, তিনি কি করছে? শ্রমনীতি প্রণয়ন করছে, বয়স্ক ভাতা দিচ্ছে এবং কি করছে? পেনশন সুবিধা বৃদ্ধির জন্য আইন প্রণয়ন করছে। এগুলোতে কি করে তিনি অংশগ্রহণ করেন। ক রাষ্ট্রের সরকার 2টি নতুন হাসপাতাল, বিনামূল্যে ছাত্রছাত্রীদের বই বিতরণ, বাল বিবাহ রোধে আইন প্রণয়ন করেন। তাহলে এখানে বলা হচ্ছে যে সার্বভৌমত্ব কি? সার্বভৌমত্ব হচ্ছে কি, এটা সংজ্ঞা দিয়েছি, ওইটা লিখে দিবা। নাগরিকত্ব ধারণাটির ব্যাখ্যা করো। ব্যাখ্যাটা স্লাইডের মধ্যে দিয়ে দিছিলাম, যে খ নাম্বার লিখে যে এখানকার এই ব্যাখ্যাটুকু যতটুকু পারো সেটুকু দিয়ে দিবা, এবং কিছু একদম আন্ডারলাইন করা ছিল ওটা অবশ্যই দিতে হবে। তারপর এখন আমি যেটা ধরাই দিব সেটা হচ্ছে কি বলছে এখানে। জনাব মোবারক হোসেন কর্তৃক শ্রমনীতি প্রণয়ন রাষ্ট্রের কোন ধরনের কাজ? শ্রমনীতি প্রণয়ন করা রাষ্ট্রের কোন ধরনের কাজ? ঐচ্ছিক নাকি হচ্ছে তোমার অপরিহার্য কাজ? ভিতরে পড়িয়েছি, মার্ক করে দিয়েছি। তাহলে সেই হিসাবে প্রথম লাইনে যেটা লিখবা যে জনাব মোবারক হোসেন কর্তৃক শ্রমনীতি প্রণয়ন রাষ্ট্রের অমুক কাজ। তারপর নিচে লিখবা যে পাঠ্য বইয়ের আলোকে, এক লাইন একটু ফাঁকা দিয়ে লিখবা যে পাঠ্য বইয়ের আলোকে, বলে তখন তুমি ওটা কোন ধরনের কাজ সেইটার ব্যাখ্যা দিবা। ব্যাখ্যাটা কিভাবে দিবা? প্রথমত ওই ধরনের কাজ আসলে কোনগুলা একটা সংজ্ঞা দিলা, তারপর লিখলা কাজ, লিখে কয়েকটা পয়েন্ট আকারে কিছু কাজের কথা উল্লেখ করলা, তারপরে আর একটা লাইন গ্যাপ দিয়ে 3 নম্বর প্যারায় লিখলা যে হচ্ছে অতএব পাঠ্য বইয়ের আলোচনার উপর নির্ভর করে বলা যায় উদ্দীপকের হচ্ছে তোমার ক রাষ্ট্রের জনগণ কর্তৃক নির্বাচিত একজন জনপ্রতিনিধি মোবারক হোসেন তিনি যে শ্রমনীতি প্রণয়ন করেছেন সেটা হচ্ছে এই কাজ, সুতরাং এটা সরকারের এই কাজের মধ্যে পড়ে। ঠিক আছে, এইভাবে করে ব্যাখ্যাটা দিবা। দেখবা 3-এর মধ্যে 3 পেয়ে যাচ্ছ। অনুচ্ছেদের আলোকে ক রাষ্ট্রকে কি কল্যাণমূলক রাষ্ট্র বলা যায়? কারণ দেখো বেশিরভাগ কাজই এখানে কিন্তু কল্যাণমূলক কাজ করছে। কি করছে? কল্যাণমূলক কাজ করছে। তাহলে কল্যাণমূলক কাজ করলে কি হবে? এটাও কিন্তু কল্যাণমূলক কাজ। এখন বলে দিলাম গ নাম্বারটা তাহলে কি হবে, কিসের ব্যাখ্যা দিব, কিসের সংজ্ঞা দিব এখানে সেটা বলে দিলাম। তাহলে এটাকে কল্যাণমূলক রাষ্ট্র বলা যায়? এটাকে অবশ্যই কল্যাণমূলক রাষ্ট্র বলা যায়, কারণ এখানে আমার আয়ের কথাটা আসে নাই। শুধুমাত্র যেসব কাজগুলো করছে, হাসপাতাল বিনামূল্যে এসব করা, সব কিছুই আমরা জানি যে কল্যাণমূলক কাজের মধ্যে যায়। এখন কোনো রাষ্ট্র যদি অধিক কল্যাণমূলক কাজ করে তাহলে আমরা জানি যে সেসব রাষ্ট্রে অধিক কল্যাণমূলক কাজ করতে পারে যেসব রাষ্ট্র অর্থনৈতিকভাবে বেশি উন্নত। সুতরাং উদ্দীপকে যেহেতু হচ্ছে ক রাষ্ট্রে এই জনপ্রতিনিধি উন্নয়নমূলক কাজ করছে, উন্নয়নমূলক কাজ বেশি করছে, সুতরাং আমরা উদ্দীপকের অনুচ্ছেদের আলোকে ক রাষ্ট্রকে কল্যাণমূলক রাষ্ট্র বলতে পারি। এটা যে তোমার উত্তরের সপক্ষে যুক্তি আমি যেটা দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এভাবে করে ব্যাখ্যা করে দিবা। এখানেও কিন্তু কাজগুলোকে উল্লেখ করবা। তারপর দেখো বলতেছে এখানে জমিলা বেগ, এখানে তো রাষ্ট্রের আয়ের প্রধান উৎস কি, যে সেটা তো আমি বলেছি
কর খাজনা এইসব। শিক্ষা বিস্তারের রাষ্ট্র অধিক গুরুত্ব প্রদান করে কেন? কেন করে? ওই যে শিক্ষিত মানুষই রাষ্ট্রের বড় সম্পদ, যে ব্যাখ্যাটা দিয়েছিলাম ওইটা এখানে দিয়ে দিবা। এখানে বলতেছে জমিলা তার বিয়ের সময় লিখিত বিভিন্ন তথ্য জানার জন্য কাবিননামার কপি আনতে কাজী অফিসে যায়, সেখানে থেকে অনেক ধরনের হয়রানি করা হয় এবং হচ্ছে শেষে যখন সে কর্তৃপক্ষের কাছে আপিল করে তারপর তিনি প্রয়োজনীয় তথ্য পেতে কি করে সফলতা লাভ করেন। এখন যে জমিলা বেগম আর কি, বেগম কোন আইনের সহায়তায় তার তথ্য পেলেন ব্যাখ্যা করো। কোন আইনের সহায়তায় পেয়েছেন? ঠিক আছে, কোন আইনের সহায়তায় পেয়েছেন? সেই এই যে তিনি আপিল করেছেন, তাহলে এই যে তথ্য পেলেন, যে তথ্য কমিশনের থেকে পেয়েছেন না, যে সহায়তায় তার তথ্য পেলেন, কোন আইনের সহায়তায়? রাষ্ট্রীয় আইনের সহায়তায় অবশ্যই। এখন ওই যে রাষ্ট্রীয় আইনের মধ্যে কিন্তু যে কি বৈশিষ্ট্য ছিল সেটার, যে হচ্ছে সবার জন্য সমান হবে, সবাই সমান সুযোগ সুবিধা লাভ করবে এবং সবাই এটাকে মেনে চলবে, যারা মানবে না তাদের জন্য অপরাধ মানে শাস্তির ব্যবস্থা থাকবে, এসব ছিল না ব্যাখ্যায়। তো এই যে তোমার হচ্ছে রাষ্ট্রীয় আইনের সহায়তায় তথ্য পেলেন, তার মানে রাষ্ট্রীয় আইন সম্পর্কে এখানে ব্যাখ্যা করতে হবে। প্রথমত যেটা লিখবা যে পাঠ্যবইয়ের আলোকে রাষ্ট্রীয় আইন হচ্ছে কি, সেই সংজ্ঞাটা দিয়েছিলাম, রাষ্ট্রীয় সামাজিক আইনের মধ্যে পার্থক্য বা দুইটা আলাদা আলাদা সংজ্ঞা। তারপর ওভারঅল আলোচনা ছিল যে রাষ্ট্রীয় আইন মানে আইন বলতে আসলে কি বোঝায়, সেই লাইনটা তুলে দিবা। দিয়ে তারপর লিখবা যে উদ্দীপকের এই অংশটা লিখে তারপর লিখবা যে অতএব উদ্দীপকের জমিলা বেগম রাষ্ট্রীয় আইনের সহায়তায় কি পেলেন, তার তথ্য পেলেন। ঠিক আছে, ক্লিয়ার। তারপর দেখো সুশাসনের ক্ষেত্রে জমিলা বেগমের সফলতা আশাব্যঞ্জক। তাহলে সুশাসনের ক্ষেত্রে এই যে জমিলা বেগম শেষ পর্যন্ত তার প্রয়োজনীয় তথ্য পেয়েছেন, মানে আইন যে সবার জন্য সমান, সুশাসন থাকতে গেলে কি করতে হবে? আইনের অনুশাসন থাকতে হবে। এবং আইনের অনুশাসনের ক্ষেত্রে দুইটা বিষয়কে বলা হচ্ছিল, একটা হচ্ছে আইনের প্রাধান্য বা হচ্ছে আইনের প্রাধান্যের কথা বলা হয়েছিল, আর একটা কি জানি বলা হয়েছিল, ওই যে দুইটা বিষয়ের ব্যাখ্যা ছিল এখানে, ওই দুইটা ব্যাখ্যা এখানে একটু করে আলোচনা করবা, করে তারপর লিখবা যে উদ্দীপকের যেহেতু হচ্ছে ওই আইন অনুযায়ী জমিলা বেগম হচ্ছে এই প্রয়োজনীয় তথ্য লাভ করেছেন, অর্থাৎ সুশাসনের ক্ষেত্রে আমরা জানি যে একটা দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সেই দেশে আইনের অনুশাসন থাকতে হবে। যেহেতু উদ্দীপকের জমিলা বেগম শেষ পর্যন্ত হচ্ছে তোমার প্রয়োজনীয় তথ্য পেতে সফলতা লাভ করেছেন, অর্থাৎ আমরা বলতে পারি সুশাসনের ক্ষেত্রে জমিলা বেগমের সফলতা আশাব্যঞ্জক, আশার মানে আশানুরূপ আর কি। ঠিক আছে, বা আমাদের আশা সৃষ্টি করে যে হ্যাঁ একটা দেশে এই দেশে সুশাসন সম্ভব। ঠিক আছে, তাহলে এইভাবে করে নিজের মতো করে আলোচনা করে হচ্ছে এটাকে মূল্যায়ন করবা তোমার ভাষায় তুমি। সৃজনশীল প্রশ্নের ধরনই হচ্ছে এরকম যে হুবাহু মুখস্থ কিছু না, নিজের আলোকে বই থেকে যেটা তুমি শিখছো সেটার আলোকে তুমি নিজের ব্যাখ্যাটাকে দিয়ে দিবা। অধ্যাপক হল্যান্ড কর্তৃক প্রদত্ত আইনের সংজ্ঞা, ওই যে বলে দিলাম যে যখন কারো নাম মেনশন করে বলবে যে অমুকের আইনের সংজ্ঞাটা দাও, অমুকের রাষ্ট্রের সংজ্ঞাটা দাও, তখন কিন্তু তোমাকে দিতে হবে। সো এই ক্ষেত্রে হল্যান্ডের যে রাষ্ট্র সম্পর্কে আইন সম্পর্কে যে সংজ্ঞাটা ছিল ওই সংজ্ঞাটা এখানে তোমাকে দিতে হবে, তাহলে তুমি 1 পাবা। সার্বভৌমত্ব বলতে কি বোঝো? এখন সার্বভৌমত্বের প্রথম সংজ্ঞাটা দিবা, তারপর এটা সার্বভৌম ক্ষমতা হচ্ছে দুই ধরনের, একটা অভ্যন্তরীণ একটা বাহ্যিক। অভ্যন্তরীণটা কি কাজে লাগে, বাহ্যিকটা কি কাজে লাগে, এটা জাস্ট ব্যাখ্যা এক লাইন করে শেষ। সার্বভৌম বলতে কি বোঝায়, ভৌমত্ব বলতে কি বোঝায়। তারপর দেখো এখানে বলছে যে উদ্দীপকের অনুসারে আইনের অনুশাসনের কোন ধারণাটি ক্ষুণ্ণ হয়েছে। এখানে বলছে যে জনাব কাশেম এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি, তিনি বহুদিন ধরে গ্রামের রহিম মিয়ার সম্পত্তি কি করছেন, দখল করার চেষ্টা করছেন, তাকে নানাভাবে হয়রানি করছেন। এর পরিস্থিতিতে রহিম মিয়া বিচার চাইলে বিচারক কাশেমের পক্ষ নেয়, মানে যে প্রভাবশালী তার পক্ষ নিচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আইনের অনুশাসনের কোনটা ক্ষুণ্ণ হয়েছে? ওই যে আইনের অনুশাসন হইতে গেলে দুই হচ্ছে কি থাকতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে আইনের অনুশাসন থাকতে হবে। কিন্তু উদ্দীপকে দেখা যাচ্ছে যে আইন অনুযায়ী, আমরা জানি যে আইন অনুযায়ী সকলেই সমান, হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান সুযোগ সুবিধা লাভ করে, আইনের চোখে কোনো অসমতা নেই, সবাই হচ্ছে আইনের দৃষ্টিতে সমানভাবে হচ্ছে তোমার গণ্য হবে। এই ক্ষেত্রে যদি কেউ অন্যায় করে তাহলে তাকে আইন অমান্য করে তাকে শাস্তির আওতায় আনতে হবে, এবং এটাই তো হওয়া উচিত, তাই তো? কিন্তু উদ্দীপকে কি হয়েছে, উদ্দীপকে দেখা যাচ্ছে যে অন্যায়ভাবে তার জমি দখল করছে পাওয়ার খাটায়, তারপরে আবার বিচারক সেই পাওয়ারফুল লোকের পক্ষ নিছে, অর্থাৎ এখানে আইনের অনুশাসন নাই, কি হচ্ছে, পক্ষপাতিত্ব হচ্ছে, যে আইন অমান্য করছে তার শাস্তির বিধান হচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে আইনের অনুশাসনের কোন ধারণাটি অক্ষুণ্ণ হয়েছে? এই যে আইন সবার জন্য সমান, এটা হচ্ছে না, এবং আইনের দৃষ্টিতে যে অন্যায় করেছে তার শাস্তির বিধান হচ্ছে না। ঠিক আছে, তারপর দেখো উক্ত ধারণাটির যথাযথ প্রয়োগের উপরেই গণতন্ত্রের সফলতা নির্ভরশীল। এখানে ধারণা কি? ধারণা হচ্ছে তোমার এই যে বিভিন্নভাবে তাকে হয়রানি করা হচ্ছে, কিন্তু এখানে কি হওয়া উচিত ছিল যে
ওইভাবে যে অন্যায়ভাবে সে দখল করছে, এই দখল করতে পারবে না। ওই যে কাশেম মিয়া, ওই কাশেম মিয়ার হচ্ছে শাস্তি হবে, তাই তো? এবং হচ্ছে রহিম মিয়া কি করবে, তার হচ্ছে তোমার ন্যায় বিচার পাবে। এইটা যদি হইতো তাহলে এই ধারণাটার যে প্রয়োগ, এই প্রয়োগের উপর গণতন্ত্রের সফলতা নির্ভর করতো। যে হচ্ছে হ্যাঁ, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আইনের অনুশাসন রয়েছে, সুশাসন রয়েছে, তার মানে এই রাষ্ট্রটা সফল, তাহলে এই গণতান্ত্রিক রাষ্ট্রটা সফল। কিন্তু উদ্দীপকে দেখা যাচ্ছে যে আসলে এরকম যে কাশেমের পক্ষে যে রায় দিয়েছে এটা আসলে অন্যায়, অন্যায্যকে প্রকাশ করছে। সুতরাং উদ্দীপকের যে উক্ত ধারণা, এটার প্রয়োগের উপরই গণতন্ত্রের সফলতা নির্ভর করে, যে আইনের অনুশাসন, আইন শাসন যদি ঠিকঠাক হয় তাহলেই সেই রাষ্ট্র সফল। উদ্দীপকে যেহেতু হয়নি, তার মানে কি হবে, ওই রাষ্ট্রটা অসফল। ঠিক আছে, সফল না, ব্যর্থ। তো এই ছিল আজকের আলোচনা। এখানে আরও একটু বিস্তারিত আলাপ করা যেত, কিন্তু তোমরা তোমাদের মতো করে সুন্দর করে গুছিয়ে বলবা। আমি মোটামুটি ক্লাসের মধ্যে চেষ্টা করেছি সব কিছু অ্যানালিটিক্যাল করার, একটু যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং ক্লাসটা করে যাতে তোমরা হচ্ছে পরীক্ষা দিতে পারো। এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন হলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে দেখা হবে হয়তো অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।